আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা, ফার্স্ট অফ অল তুমি থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো এটা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ক্লাস। তার আগে আমি জাস্ট তোমাদেরকে এই ক্লাসগুলো করলে তোমাদের কতটুকু উপকার হবে বা তুমি কি কি শিখতে পারবা এগুলো একটু আলোচনা করি। সো এই ভিডিওটা আমি রেকর্ড করে রাখতেছি। আমাদের এই যে তোমরা যে ক্লাসগুলো করতেছো এগুলো হচ্ছে আমাদের FRPB 25 যে প্রাইভেট কোর্স আছে ওই কোর্সের ক্লাস, যেটা আমি তোমাদেরকে ফ্রি করে দিছি যাতে তোমরা কামব্যাক দিতে পারো। এবং আমাদের এই সিরিজের নাম কামব্যাক উইথ রেদওয়ান্স মেথড এসএসসি 26-27 ব্যাচ, ঠিক আছে? তো এই চ্যাপ্টার তুমি যেই সাবজেক্টই মনে করো, এটা যদি ফিজিক্সের চ্যাপ্টার 2 হয়, কেমিস্ট্রি চ্যাপ্টার 8 হয়, বা যে কোনো ম্যাথ চ্যাপ্টার 4 যদি হয়, যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের ক্লাস হোক না কেন, এই ক্লাসটা করলেই তোমার ওই চ্যাপ্টারের যা যা আছে, মানে করো ওয়ান শট টাইপে তোমার সিকিউ সলভ করতে যে বেসিক লাগে ওই বেসিক, তারপরে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সবই কভার হবে, ঠিক আছে? এবং আমরা যেই স্টাইলে পড়াবো ওই স্টাইলে তোমার শর্ট কোয়েশ্চেনটাও কভার হয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাট মিনস এই ক্লাসটা করলে তোমার সামনে অর্ধবার্ষিক আছে, এরপরে হচ্ছে বার্ষিক, প্রি টেস্ট যাই থাকুক সমস্যা নেই, যে কোনো এক্সামের আগে না নিজের শেখার জন্য এই ক্লাসটা করে ফেললে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এই ক্লাসটা করার পরে জাস্ট তুমি নিজে টেস্ট পেপার বের করে সিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং এমসিকিউ প্র্যাকটিস করবা, তাইলে আর কিছু লাগবে না, ঠিক আছে? তোমার এই চ্যাপ্টারের এক্সামে আসার মতো যে যে প্রিপারেশন দরকার ওই প্রিপারেশনটা 100% প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্লাস শুরু করো। বেস্ট অফ লাক তোমাদের জন্য। এবং যারা আমাদের ফেসবুক গ্রুপে কানেক্টেড নেই, ফেসবুক গ্রুপে কানেক্ট হয়ে, এটা কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে সব আছে অলরেডি। আমাদের ওইখানে প্রায় তোমার হচ্ছে কত অনেক স্টুডেন্ট, লাইক 40-45 হাজার স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই। ওকে, সো এই যে ফেসবুকে তুমি কামব্যাক উইথ রেদওয়ান্স মেথড, অথবা শুধু রেদওয়ান্স মেথড দিলে আমাদের পাবলিক গ্রুপে জয়েন হইতে পারবা। এই যে কামব্যাক উইথ RMGটা, এই গ্রুপটাতে কানেক্টেড হয়ে থাকে। এখানে আরো অনেক কিছু হবে, এক্সামও দিতে পারবা এই চ্যাপ্টারের উপর। লাইক এই চ্যাপ্টার শেষে তুমি এক্সাম দিতে চাইতেছ, এটা ক্লাস করে এক্সামও দিতে পারবা। এই যে 45,000 স্টুডেন্ট যুক্ত আছে, বুঝছো? এখানে সবগুলা ক্লাস আপলোড দেওয়া হয়, ঠিক আছে? ওই যে মনে করো একটা চ্যাপ্টার আপলোড দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 কথার কথা, ওইখানে দেখো তোমার PDF আছে, সাথে এক্সাম লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তুমি এই চ্যাপ্টার উপর এক্সাম দিতে পারবে। এই জন্য আমি বলবো যারাই আছো তোমরা এই গ্রুপটাতে আগে জয়েন হইও। মানে এই ক্লাসগুলো ইউটিউব থেকে করো, ঝামেলা নাই, বাট এটাতে জয়েন হয়ে থাকে। ওই এই টাইটেলটা সার্চ দিলে চলে আসবে, অথবা ডেসক্রিপশনে তুমি হচ্ছে এটার লিঙ্ক পেয়ে যাবে। তবে ক্লাস দেখা শুরু করো। বেস্ট অফ লাক। আশা করি এই চ্যাপ্টারে যাবতীয় যা যা আছে সব তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পড়ব। বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমাদের মানে তোমাদের যে বাংলা যে বোর্ড কর্তৃক নির্ধারিত যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, এই বইটা আমরা একেবারে ঝামা তামা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমি তোমাদের কথা দিয়ে রাখতেছি যে আমার এই লেকচার থেকে তোমাদের যে লেকচারে যে PDF দেওয়া হবে, মানে যেটা আমি পড়াবো, এটা থেকে ধরো আল্লাহ যদি সহায় হয়তো 100%, মানে প্রত্যেকটা MCQ তুমি এখান থেকে কমন পাবে, এটা নিশ্চিত। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র কিছুই না বুঝো, কোনো দরকার নাই, তোমার হচ্ছে যে স্লাইড তোমাকে দেওয়া হবে, যে PDF দেওয়া হবে, তুমি মুখস্থ করে ফেলো, সবগুলা কমন পাবা। তাও আমি এটা একবারে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা হচ্ছে পরিচ্ছেদ 1 থেকে 3 পর্যন্ত পড়বো। তো প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে প্রথমে পরিচ্ছেদগুলো পড়বো, এরপরে সেখান থেকে MCQ সলিউশন করব। আশা করি এর মধ্যে থেকে সব কিছু ক্লিয়ার হবে এবং হচ্ছে কোনো ধরনের তোমার কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা শুরু করি। তো আমাদের হচ্ছে যে প্রথম যে অনুচ্ছেদ, এটার নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। তার মানে এই যে প্রথম যে অনুচ্ছেদটা, এটা পৃথিবীর মধ্যে কি কি ভাষা আছে, কতগুলো ভাষা আছে, মানে ভাষা জিনিসটা আসলে কি, ভাষার উপাদান কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং বাংলা ভাষা নিয়ে আলোচনা করা। তো দেখো, মানুষ প্রথমে আসলে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে কি বলে, মনের ভাব প্রকাশের জন্য মানুষ যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে, এগুলাকে ভাষা বলে। তাহলে ভাষার সংজ্ঞার মধ্যে কি? মনের ভাব প্রকাশের জন্য অর্থবোধক ধ্বনি হতে হবে। ভাষা অবশ্যই কি হতে হবে? অর্থবোধক হতে হবে। যদি সেটার অর্থ বহন যদি না করে, তাহলে সেটাকে কখনোই ভাষা বলা যাবে না। যেমন আমি করলাম, ধরেন এমনি একটা উচ্চারণ করলাম, কিন্তু যেই উচ্চারণটা আমি করলাম সেটার কি
কেউ কোনো অর্থ বুঝলো না, অতএব সেটা ভাষার অন্তর্ভুক্ত হবে না। বাট আমি যদি হাতের ইশারা দিয়ে দেখা দেই, মুরব্বি, এই যে আমি একটা ইশারা দিলাম, এটা দিয়ে অর্থ বোঝা গেছে, আমি বললাম নো, এই যে হাত দিয়ে ইশারা করলাম না, অথবা হাত দিয়ে ইশারা করলাম আসো, এখানে আমি কোনো কথাই বলি না, জাস্ট বলছি, এটা ভাষা হয়ে গেছে। অথবা আমি শুধু চোখ টিপ দিছি, এই যে একটা লোকের দিকে তাকা, না করে দিলাম, মুখটা একটু নাড়াই দিলাম, বা হালকা একটু ইশারা করলাম, মানে সে কিন্তু আসবে, এটা হলো ভাষা। তার মানে ভাষা যে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে বা বলতেই হবে সেটা না, বাট প্রধান অংশটা মুখ দিয়ে উচ্চারিত হয়, আমরা বলি। বাট ইশারা ভাষা আছে, ব্রেল ভাষা আছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। তার মানে ভাষা হচ্ছে কি, একটা অর্থবোধক ধ্বনি বা অর্থবোধক চিহ্ন হতে পারে, অর্থবোধক ইশারা হতে পারে, এটাই হচ্ছে ভাষা। তো মানুষ, তাহলে ভাষার যে মৌলিক উপাদান যেটা, মূল উপাদান যেটা, সেটা হচ্ছে ধ্বনি। তো ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ধ্বনি কি কি অঙ্গের মাধ্যমে ধ্বনি তৈরি হয়? একটা ধ্বনি তৈরি করতে কি কি অঙ্গ প্রত্যঙ্গ লাগে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তাহলে ধ্বনি তৈরি করে নিচের কোনটি? ধ্বনি তৈরির সাথে জড়িত নিচের কোন অঙ্গ? একটা হচ্ছে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি। এগুলা হচ্ছে গলা, কিন্তু না, গলা না, গলনালী, এটা মনে রাখবা, গলা না, গলনালী। মুখবিবর, মুখের যে ফাঁকা জায়গাটা। কণ্ঠ, এই যে কণ্ঠ ষড়যন্ত্র। তারপরে জিভ, জিহ্বা, তালু, জিহ্বার উপরে, দাঁতের উপরে মারিজের তালু। তারপর হচ্ছে দাঁত, এই যে আমাদের দাঁত, এই যে নাক, ঠোঁট, এগুলা হচ্ছে কি, মানুষ ধ্বনি তৈরি করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে। এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি বলতেছি, আমি যেগুলা পড়াবো, জাস্ট তোমাদের যে অনুচ্ছেদ, বইয়ের মূল অনুচ্ছেদটা আছে, সেখান থেকে কি কি কোশ্চেন হয় সেটা আমি রিসার্চ করে এটা করছি, প্রত্যেকটা লাইন টু লাইন গবেষণা করে এটা লেখা হয়েছে। সুতরাং এখান থেকে 100% তুমি কমন পাবা। শব্দ তৈরি হয়, শব্দটা আসলে কি? ধ্বনির সমষ্টি। একটা ধ্বনি দিয়ে একটা শব্দ হইতে পারে, বা একাধিক ধ্বনি একসাথে যুক্ত হয়ে শব্দ তৈরি হতে পারে। তাহলে শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? একাধিক ধ্বনির মাধ্যমে। যেমন আমরা একটা শব্দ যদি চিন্তা করি, ধরো যে কোনো একটা শব্দ, ধরো এই শব্দই বললাম, তাহলে কি এখানে কতগুলা ধ্বনি আছে? একটা আছে স, আছে অ, তারপর আছে ব, তারপর আবার অ, দ আছে, আবার অ আছে। তো কতগুলা ধ্বনি এখানে আছে। তার মানে একটা শব্দ হইতে গেলে কি হইতে হবে? অনেকগুলা ধ্বনি একত্রিত হবে, বা একটা ধ্বনি দিয়ে একটা শব্দ হইতে পারে। যেমন ওই বা ও, এই যে বলছি, ও বলছি, ও সজনী, ও, তাই এই যে ও, একটা ধ্বনি দিয়ে একটা কি হয়ে গেছে? শব্দ হয়ে গেছে। তার মানে শব্দ হচ্ছে কি, অনেকগুলা ধ্বনির সমষ্টি। এক বা একাধিক ধ্বনির সমষ্টি কি শব্দ? অনেকগুলা ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। তাহলে এই যে, তাহলে শব্দ কিভাবে তৈরি হয়? শব্দ হচ্ছে একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। ভালো করে বুঝো, তুমি কিন্তু যদি বেসিক জিনিসগুলো বুঝো, এটা কিন্তু তোমার খুবই কাজ করবে। এটা শুধু ফাইনাল পরীক্ষা, এসএসসি, ইন্টার, এই জন্য না, চাকরির যত পরীক্ষা দিবা সবগুলা ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আচ্ছা, এই গেল। তাহলে মানে ধ্বনি দিয়ে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। আবার বাক্য কি? বাক্য কিভাবে তৈরি হয়? ওই যে অনেকগুলা শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। তার মানে এক বা একাধিক ধ্বনি দ্বারা শব্দ তৈরি হয়, আবার এক বা একাধিক শব্দ দ্বারা বাক্য তৈরি হয়। তাহলে বাক্য কিভাবে তৈরি হয়? শব্দগুচ্ছ দিয়ে। এখন এই শব্দগুচ্ছ, একটা শব্দ দিয়ে একটা বাক্য হইতে পারে। যেমন হচ্ছে, তোমাকে বলছে তুমি কি আজকে খেয়েছো? সে বলছে না। তো তুমি কি আজকে খেয়েছো? না। তো এই যে নাম, না মানে কি? না মানে বলছে আমি খাইনি বা আমি আজকে খাইনি। এখানে আমি আজকে খাইনি, এই পুরো বাক্যটাকে শুধু না দ্বারা বলছে। তার মানে না, এটি হচ্ছে একটা সম্পূর্ণ কি? একটা সম্পূর্ণ বাক্য। তার মানে একটা শব্দ দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে, বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ মিলে একটা বাক্য তৈরি করে। তাহলে আমরা এখন পর্যন্ত জানলাম মানুষ ধ্বনি তৈরি করে হচ্ছে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক, ঠোঁট, এগুলা দিয়ে। এরপর হচ্ছে আমরা জানলাম শব্দ তৈরি হয় হচ্ছে একাধিক ধ্বনি দিয়ে, এক বা একাধিক ধ্বনি একত্রিত করে শব্দ তৈরি করে। এবং আরো জানলাম যে এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে কি হয়? বাক্য তৈরি করে। আচ্ছা, এখানে এই যে ভাষার উদ্দেশ্য কি? ভাষার উদ্দেশ্য কি? ভাষার উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করা, এটা হচ্ছে ভাষার মূল উদ্দেশ্য। তাহলে ভাষা
তাহলে মনের ভাব প্রকাশের জন্য যে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি এই বাক্যগুলোর সমষ্টিকেই ভাষা বলা হয়। তো ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশক বাক্য সমষ্টিকে ভাষা বলে। তার মানে মনের ভাব প্রকাশের জন্য আমরা যত ধরনের বাক্য ব্যবহার করি সবগুলোকে একত্রে ভাষা বলা হয়। বা এটা যদি আমরা আরো এক্স্যাক্টলি সংজ্ঞা দিতে চাই তাহলে হবে মনের ভাব প্রকাশক বাক্য সমষ্টি, ইশারা সমষ্টি, ইঙ্গিত সমষ্টি, মানে যত আছে সবকিছুকে একত্রিত কি বলা হয়? ভাষা বলা হয়। আচ্ছা, এখন আর একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, যারা মানে অন্ধ, তাদের জন্য ব্রেইল সংস্করণ আছে, সেটাকে ব্রেইল ভাষা বলা হয়। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে ব্রেইল ভাষা কাকে বলে। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাকে কি বলা হয়? ব্রেইল ভাষা বলা হয়। যারা অন্ধ তাদেরকে, যেমন ধরো খাতার মধ্যে লেখা আছে, এগুলা হচ্ছে একটু উঁচা উঁচা করে এক ধরনের অক্ষর আবিষ্কার করা আছে। ওই ব্রেইল ভাষা, আর এমনি অন্ধ তো এমনি করে দেখে দেখে পড়ে। ব্রেইল ভাষায় কোরআন শরীফ আছে, তারপরে বড় গুরুত্বপূর্ণ বইগুলো আছে, হাদিসের গ্রন্থগুলো আছে। দৃষ্টি প্রতিবন্ধী এভাবে পড়ে কোরআন তেলাওয়াত করে, খুবই সুন্দর। আমি একজন অন্ধ হাফেজকে চিনি, খুবই ওয়াজ টোয়াজও করে, ভালোই লাগছে। আবার হাদিসগুলো আবার আরবিতে বলে, আবার ইংরেজিতেও বলতে পারে, মানে ওই ব্রেইল ভাষাতে ওগুলো মুখস্থ করছে আর কি। তাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাটা কি? যারা অন্ধ মানে প্রতিবন্ধী বলার কি দরকার, আমি তো বুঝলাম না। যারা দেখে না তাদের ভাষাটা হচ্ছে ব্রেইল ভাষা। আচ্ছা, আর যারা বাক প্রতিবন্ধী, যারা মুখ দিয়ে যারা কথা বলতে পারে না, তাদের জন্য ইশারা ভাষা আছে, যেভাবে এভাবে কথা বলে। যেমন হচ্ছে এখানে যদি হাত দেয়, এটা মানে হলো মা, মায়ের নাকে নাক ফুল থাকে, এটা হলো মা। আমাকে ভাত, এতটুকু ভাত তো এতটুকু হয়, ভাত দাও। তার মানে কেউ যদি মা আমাকে ভাত দাও, তখন এটা বোঝায়। এই যে এটা ভাষা, এটা হলো ইশারা ভাষা। বাক প্রতিবন্ধীদের যে ভাষা, এই ভাষাটাকে কি বলা হয়? ইশারা ভাষা। তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা হচ্ছে ব্রেইল ভাষা, আর বাক প্রতিবন্ধীদের ভাষা হচ্ছে ইশারা ভাষা। ইশারা ভাষা। আচ্ছা, এগুলা অনেকেই আছে। ওই অনেক সময় টিভির মধ্যে, বিটিভির মধ্যে আগে সংবাদ দিত, এখন দেয় কিনা জানি না, এই যে এমনি এমনি করে দেখবা যে একটা লোক এমন 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 করতেছে। ওই খবর পরে টিভিতে স্ক্রিনের নিচে দেখে দেয় একটা লোক এমন এমন করতেছে। বা বড় বড় অনুষ্ঠান যদি হয়, ওই অনুষ্ঠানগুলাতে দেখবা যে একজন তো সঞ্চালক আছে, পাশাপাশি আরেকজন এমন 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 করতেছে। তোমরা এই যে এটা ভালো করে খেয়াল করলে দেখবা। তো এই যে এটা হলো ইশারা ভাষা। যারা বাক প্রতিবন্ধী, আসলে মূল কথা কি, যারা বাক প্রতিবন্ধী হয় এরা শ্রবণ প্রতিবন্ধীও হয়। মানে এরা কোনো কিছু শুনতে পারে না, এদের কানের সমস্যা থাকে, যার কারণে ওরা ছোটবেলা থেকে আর মানুষের ভাষা শিখতে পারে না, কারণ সে তো কিছুই শোনে না। এই জন্য যেমন তুমি মুখ বন্ধ করে আছো, বাট তুমি শুনলে তো বোঝার কথা, বাট তুমি বলতে পারতেছো না। বিষয়টা এরকম, বাক প্রতিবন্ধী একসাথেই হয়, মানে শুনে না, এটা বলে মুকবধির বলা হয়। মানে সে আগে বধির হয়েছে, কিছুই শুনে না, যার কারণে সে এই বাক কথা বলার যোগ্যতা হারিয়েছে। কিছু শুনে নাই, না শুনলে তো সে কথা বলতে পারবে না। এই জন্য তাদের জন্য ইশারা ভাষা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে পৃথিবীতে মোট কতগুলো ভাষা আছে? পৃথিবীতে মোট ভাষা আছে কয়েক হাজার। তোমাদের বইয়ের মধ্যে কয়েক হাজার দেওয়া, এক্স্যাক্টলি যদি আমরা হিসাব করি তাহলে 7,099, বা এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য আছে, আমি এটা উইকিপিডিয়া থেকেই নিচ্ছি আর কি। তো পৃথিবীতে মোট হচ্ছে, বইয়ের মধ্যে তোমাদের যদি আসে তাহলে তোমরা বলবা কয়েক হাজার ভাষা, বাট এক্স্যাক্টলি এটা হলো 7,099টা ভাষা পৃথিবীতে এখন পর্যন্ত আছে, প্রচলিত আছে। আর বাংলাদেশে মোট কয়টা ভাষা প্রচলিত আছে? বাংলাদেশে মোট 36টা ভাষা প্রচলিত আছে। এখন বলবো কি বলেন স্যার, এতগুলো ভাষা? জি, যেমন একটা হলো বাংলা, তারপর ইংরেজি, তারপর আমার আরবি, কোরআনের যে আরবি, তারপর হচ্ছে এই যে কওমি মাদ্রাসাগুলো দেখবা উর্দু শিখায়, যে উর্দুর জন্য আমরা ভাষা আন্দোলন করছি। তারপর হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি শিখায়, ফার্সি শের আছে, এগুলো খুব ভালোই লাগে, মজা লাগে। ওয়াজের বক্তারা মাঝে মাঝে বলে, মানে ফার্সি কবিতা আর কি। তারপরে হিন্দি, বাংলাদেশে প্রচলিত আছে হিন্দি। তা মালায়ালাম মুভি দেখে অনেকেই, তামিল তেলেগু মুভি দেখে, এগুলা ভাষা অনেকেই মনে হয় পারেও, অনেক মুভি দেখে। তারপর সাঁওতালি ভাষা, চাকমাদের ভাষা, মারমাদের ভাষা, এরকম কিন্তু অসংখ্য ভাষা, এরকম প্রায় 36টা ভাষা বাংলাদেশে মোট প্রচলিত আছে। তাহলে বাংলাদেশে প্রচলিত আছে কয়টা ভাষা? মোট 36টা ভাষা। মুখস্থ করবা, মানে ক্লাস শেষের জন্য একটা টোটালি যেন তুমি বলতে পারো, দেন পরে যখন এমসিকিউ সলভ করবো দেখবা সব পারতেছো।
পৃথিবীতে প্রধান ভাষাগুলা কি কি? তা পৃথিবীতে প্রধান ভাষা এটা পড়ারই কিছু নেই, বলো দেখি। প্রধান ভাষা প্রথমত ইংরেজি, আরবি, বাংলা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ, জার্মানি, তারপর হচ্ছে যে হিন্দি, চায়না, রুশ, এগুলোই তো প্রধান ভাষা। এগুলোই আসলে মূলত চীনা, ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, রুশ, তুর্কি, যতগুলা বলা যায় আর কি। ওকে, নেক্সট। এরপর হচ্ছে বাংলা ভাষায় কথা বলে মোট কতজন? তোমাদের বই আছে 30 কোটি, তাহলে 30 কোটি দিবা। অন্য যে কোনো তথ্য যে কোনো বইয়ে যা ইচ্ছা তাই দেওয়া থাক, সমস্যা নাই। আমার বোর্ড বইয়ে যেটা আছে আমি সেটাই ফলো করবো, কারণ ওখান থেকে আমার প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় কথা বলে মোট কতজন মানুষ? প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই 30 কোটি মানুষের মধ্যে বাংলাদেশে কত? বাংলাদেশে কথা বলে প্রায় 16 কোটি। আসলে এটা এক্স্যাক্টলি বইয়ের তথ্য তো, বাট একটু মানে বেশি মানে এটা হয় নাই। বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি, তাহলে বাংলা ভাষায় তো 18 কোটি মানুষের কথা বলবে। যাই হোক, 16 কোটি। এবং পশ্চিমবঙ্গে কথা বলে হচ্ছে 10 কোটি। এবং হচ্ছে এই যে ত্রিপুরা, তারপরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলাতেও মোটামুটি বাংলা ভাষাভাষী আছে, মোট হলো 3 কোটি। তবে এটা যদি হিসাব করি যে 16 কোটি আর 10 কোটি 26 কোটি 29 কোটি হয়, বাট এখানে 30 কোটি দেওয়া। 1 কোটি মানে সারা ওয়ার্ল্ড ওয়াইজ ছড়ায়, ধরো আরো 1 কোটি, এই মিলা মোট হচ্ছে 30 কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলে। আচ্ছা, এখন হচ্ছে এই যে বাংলা ভাষার অবস্থানটা কতটুকু? যেমন সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কি? চায়নার মানুষরা সবচেয়ে, মান্দারিন ভাষা যেটা, চায়না ভাষাতে মানুষ সবচেয়ে বেশি কথা বলে। বাট মাতৃভাষার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান কত? মায়ের মুখের ভাষা, এটার উপর ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 6ষ্ঠ। ওকে, আমি কিন্তু শোনো, এক্সট্রা তথ্য যদি আলোচনা করি অনেক বেশি আলোচনা করা যাবে, বাট আমি মানে বোর্ড বইয়ের বাইরে কোনো কথা বলতে যাচ্ছি না, যাতে দ্রুত আমরা শেষ করতে পারি এবং সব কিছু আমরা পারি। আর মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের তোমাদের যে বোর্ড বই আছে এটার বাইরে সাধারণত কোশ্চেন হবে না, এতটুকু নিশ্চিত থাকো। আচ্ছা, জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান 7ম, এটা মনে রাখবা। মাতৃভাষার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান 6ষ্ঠ, আর জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান 7ম। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে 10ম। তাহলে এইটা কেন, বিষয়টা দাপ্তরিক ভাষায় কেন পিছিয়ে গেল? কারণ অনেক ভাষা আছে যেটা মাতৃভাষা ভাষাভাষী কম, বাট ওইটা বিভিন্ন দেশের দাপ্তরিক ভাষা। যেমন তুমি ধরো ফ্রেঞ্চ ভাষা বা ওই স্প্যানিশ ভাষা, যেটা স্প্যানিশ প্রায় 14টা না 15টা দেশের মানুষ স্প্যানিশে কথা বলে, বা দেশের দাপ্তরিক ভাষা হলো স্প্যানিশ। বাট স্প্যানিশ মাতৃভাষা হিসেবে কিন্তু অত বেশি কোটি কোটি মানুষের, অত বেশি মানুষের না। বাট স্প্যানিশ ভাষাটা যেহেতু স্পেন বা ওই উন্নত কান্ট্রির ওইটার উপর বেস করে দাপ্তরিক ভাষা হয় আর কি। তো সেই ক্ষেত্রে এই জন্য বাংলা ভাষার অবস্থানটা এখানে একটু পিছিয়ে গেছে। দাপ্তরিক ভাষা বলতে, দাপ্তরিক ভাষা তো শুধু বাংলাদেশের দাপ্তরিক ভাষা বাংলা, আর পশ্চিমবঙ্গ আর কয়েকটা দাপ্তরিক ভাষা হলো বাংলা। বাট অন্য সারা ওয়ার্ল্ড ওয়াইজ তো আর বাংলা দাপ্তরিক ভাষা না। তাহলে দাপ্তরিক ভাষা হিসেবে 10ম, মাতৃভাষার ভিত্তিতে 6ষ্ঠ, জনসংখ্যার ভিত্তিতে 7ম, এবং দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাদেশের বাংলা ভাষার অবস্থান হচ্ছে 10ম। আচ্ছা, এখন হলো বাংলা লিপিমালা। প্রত্যেকটা ভাষার লিপিমালা হলো একটা, মনে রাখ। বাংলা লিপিমালা কয়টা? একটা। তো বাংলা বর্ণমালা মানে বাংলা বর্ণ কয়টা? 50টা, বাট লিপিমালা কয়টা? একটা। বাংলা লিপিমালা হচ্ছে একটি, যেটার নাম হচ্ছে বাংলা লিপিমালা। আর বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে 50টা। 50টার মধ্যে ব্যঞ্জন বর্ণ 39টা, স্বরবর্ণ 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। স্বরবর্ণ কয়টা? 11টা। ওকে, এরপরে এখানে এই যে 50টা বর্ণের মধ্যে মাত্রা, এই পূর্ণমাত্রার কয়টা, অর্ধমাত্রার কয়টা, তারপরে হচ্ছে মাত্রাহীন কয়টা, এগুলার হিসাব কিন্তু ওগুলো যখন আমরা পরবর্তীতে টপিকগুলোতে পড়বো ওগুলো আসবে। বাট এটার কিন্তু আলোচনার বিষয় এটা না, ওটা পরবর্তীতে আস্তে আস্তে আসবে। আচ্ছা, 2500 বছর আগে সৃষ্টি হয়েছিল কি? ব্রাহ্মী লিপি। তাইলে বাংলা ভাষার সৃষ্টিটা হয়েছে কোন, এই যে বাংলা লিপির সৃষ্টি হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। তবে ব্রাহ্মী লিপি রূপান্তরিত হয়ে হয়েছে হচ্ছে কুটিল লিপি থেকে আসছে হচ্ছে বাংলা লিপি। তাহলে দেখো, এমসিকিউ ভালো করে খেয়াল করো, নিচে আসবে বাংলা লিপি সৃষ্টি হয়েছে কোন লিপি থেকে? উত্তর হবে কুটিল লিপি। অপশনে যদি কুটিল না থাকে তাহলে হবে ব্রাহ্মী। যদি ব্রাহ্মী এবং কুটিল দুটেই থাকে তাহলে হবে কুটিল। কথা কি বুঝছো? কারণ এই যে কুটিল থেকেই বাংলা আসছে, মানে ব্রাহ্মী থেকে কুটিল আসছে, কুটিল থেকে বাংলা আসছে। তাহলে অপশনে যদি কুটিল থাকে তাহলে অবশ্যই
কুটিল সঠিক হবে। আর অপশনে যদি কুটিল না থাকে তাহলে ব্রাহ্মী যদি থাকে তাহলে ব্রাহ্মী হবে, আর ব্রাহ্মী কুটিল দুটোই থাকলে কুটিল হবে। তাহলে হচ্ছে কি বাংলা ভাষা এই যে ব্রাহ্মী লিপিটা আসছে 2500 বছর আগে, আর এই ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি হয়েছে, এটা হচ্ছে কুটিল লিপি থেকে বাংলা লিপি হয়েছে। আচ্ছা ওকে, নেক্সট। তো এই যে ব্রাহ্মী লিপির এখানে একটা আছে পূর্ব ভারতীয় শাখা। এই যে ব্রাহ্মী লিপি যেটা আছে, এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা থেকে মূলত আমাদের বাংলা ভাষাটা আসছে, এবং হচ্ছে 10ম শতক নাগাদ। কত শতকে আসছে? 10ম শতক নাগাদ। তাহলে এখন হচ্ছে 21 শতক চলতেছে, মানে 21 শতক চলতেছে, ওইটা 10ম শতক। তার মানে এখন থেকে প্রায় 1100 বছর আগে এই আমাদের বাংলা লিপিটা আসছে, প্রায় 1000 বছর আগে আমাদের বাংলা লিপিটা আসছে। এটা হচ্ছে কোথায় থেকে আসছে? ব্রাহ্মী লিপির কোথায় থেকে আসছে? পূর্ব ভারতীয় শাখা থেকে আসছে। কত বছর আগে আসছে? এখন থেকে প্রায় 1100 বা 1000 বছর আগে, মানে 10ম শতক নাগাদ সেটা আসছিল। ওকে, বাংলা লিপিতে এই যে বাংলার যে লিপি, আমরা যে ক খ গ এইভাবে যে লিপিটা লিখি, এই লিপিটাতে আরো কয়েকটা ভাষা আছে। বাংলা লিপিতে আরো ভাষাগুলা কি কি? একটা হচ্ছে অহমিয়া, একটা হচ্ছে বড়ো, মণিপুরি। এই ভাষাগুলা হচ্ছে বাংলা লিপিতে লেখা। তাহলে নিচের কোন ভাষাটি বাংলা লিপিতে লেখা, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে বাংলা লিপিতে লেখা হচ্ছে অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি। আচ্ছা, বাংলা ভাষা সরকারিভাবে ব্যবহার বাধ্যতামূলক করা হয়। তো বাংলা ভাষাটাকে আমাদের বাংলাদেশে, যদিও আমরা 1952-তে ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, ভাষার জন্য আমরা লড়েছিলাম, এবং হচ্ছে ভাষা আন্দোলনে আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছিলাম, বাট বাংলাদেশে একেবারে আইন করা হয়েছে, আইনগতভাবে সরকারিভাবে এই বাংলা ভাষাটাকে কি করা হয়? বাংলা ভাষাটাকে হচ্ছে সরকারিভাবে ব্যবহারের জন্য বাধ্যতামূলক করা হয় হচ্ছে 1987 সালে। এটা হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি করেছিলেন। জাতীয় পার্টির যে মারা গেছেন, জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি হচ্ছে এই 1987 সালে সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়। আসলে বাংলাদেশে কিছু আইন দেখলে খুবই মানে লজ্জা লাগে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে হাইকোর্ট আছে, হাইকোর্টের যে ফলাফলগুলো হয়, রায় হয়, এগুলো ইংরেজিতে হয়। তো এটা খুবই আশ্চর্যজনক বিষয়, যে ভাষার জন্য আমরা যুদ্ধ করে মানে লড়েছি, ভাষা আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। তো ওই স্বাধীন দেশে যে হাইকোর্টের বিচারে যে রায় হয়, যেমন ধর ওয়ারেন্ট নামা হয়, যে কিছুই হয়, মানে একজনকে ধরার জন্য মানে সাক্ষী বা একজন ধরো মামলা করছে, তো মামলা তাকে হাজিরা দিতে হবে, এটার জন্য যে নোটিশ আসবে এটাও ইংরেজিতে আসবে। তো গ্রামের একটা কৃষক, বৃদ্ধ, গ্রামের একটা, অথবা ধরো গ্রামের একজন ছেলে, কুমোর, কামার, ওরা কি ওই নোটিশটা, ইংরেজি নোটিশ তো বুঝবে না। তখন তারা যখন বুঝে না, বাধ্যতামূলকভাবে অ্যাডভোকেটের কাছে যায়। অ্যাডভোকেট বলে যে এটা পড়ার জন্য 500 টাকা লাগবে, অ্যাডভোকেটের সাথে দেখা করতে 200 টাকা লাগে, 500 টাকা লাগে, 1000 টাকা লাগে। তো এটা হলো শোষণ যন্ত্র একটা। এটা আসলে আমাদের পরিবর্তন হওয়া দরকার। এভাবে আর কতদিন? এটা নিয়ে অনেকদিন যাবত কথাও চলতেছে যে রায়গুলো যেন বা হাইকোর্টের নোটিশগুলো যেন বাংলাতে হয়, বা দুটো ভাষাতেই করুক, সমস্যা নাই। তো এখন হচ্ছে অনুবাদক আছে, কত হাজার হাজার কর্মচারী আছে, তারা চাইলেই তো এটা করতে পারে। বাট এটা আল্লাহ তাআলা, মানে এটা আমরা জানি না তারা যেন কখন কি কারণে এসব করতেছে, আল্লাহ জানে। তো রাষ্ট্রভাষা বাংলা কোন দেশের রাষ্ট্রভাষা? বাংলাদেশের, আমাদের দেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রভাষা, ইন্ডিয়ার তো কোনো নির্দিষ্ট রাষ্ট্রভাষা নাই। তো পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা এবং ত্রিপুরার দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তাহলে বাংলাটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দাপ্তরিক ভাষা। তাহলে বাংলা কি? বাংলাটা হচ্ছে মানে রাষ্ট্রভাষা। বাংলাদেশের হচ্ছে রাষ্ট্রভাষা, এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার হচ্ছে দাপ্তরিক ভাষা। কি ভাষা? দাপ্তরিক ভাষা। তো এইটা দেখো, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডিফারেন্টটা দেখো। ইন্ডিয়া কেন উন্নত আর পাকিস্তান কেন হাড্ডিসার? পাকিস্তানের তো অবস্থা খারাপ, কোমর বাঁকা হয়ে গেছে, সোজা করতে পারতেছে না মানুষ, মানে কি একটা অবস্থা, এই বম, এই সেই, হাবি জাবি। আসলে পাকিস্তানের শাসকরা কখনোই মানে আসল জিনিস বুঝে নাই। দেশটা যখন স্বাধীন হয়েছে 1947-এর পরে, তখন আমাদের কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে মানুষের মান উন্নয়ন করতে হবে, কিভাবে মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এগুলা প্রতিষ্ঠা করতে হবে, এগুলা নিয়ে না চিন্তা কইরা
ওরা বললো হলো রাষ্ট্রভাষা কোনটা হবে। কি একটা অবস্থা, দেশটাই আলাদা হয়ে গেল। তো আর ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলা ভাষা প্রচলিত আছে, বাট ইন্ডিয়া কি কখনো বলছে যে হিন্দি হবে রাষ্ট্রভাষা? ইন্ডিয়া তো কখনো বলে নাই, কারণ ইন্ডিয়ারা আগে থেকেই চালাক, এরা জানে যে এগুলা নিয়ে আমাদের মারামারি করার দরকার নাই। এই জন্য প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা দাপ্তরিক ভাষা শেষ, প্রত্যেকটা ভাষাই ইন্ডিয়ার রাষ্ট্রভাষা। এটা কত সুন্দর, তাদের মধ্যে কোনো মারামারি নাই, কোলাহল করে বিভিন্ন রাজ্যে রাজ্যে লড়াই আছে নাই, আর আমরা করছি। তো এই জন্য শাসক, ভালো দেশের জন্য ভালো একটা শাসক লাগে। যদি ভালো শাসক না থাকে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এরপরে দেখো পৃথিবীর ভাষা পরিবার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মোটামুটি পড়লাম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীর ভাষা পরিবার। পৃথিবীর ভাষা পরিবার বলতে কি, এই পৃথিবীতে যতগুলা ভাষা আছে, ভাষাগুলো কোন কোন জায়গা থেকে ভাষাগুলা সৃষ্টি হয়েছে, এগুলাকে বলে ভাষা পরিবার। যেমন এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, এটার আন্ডারে অনেকগুলা ভাষা আছে। চীনা তিব্বতীয়, এদের আন্ডারে অনেকগুলো ভাষা আছে। তার মানে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, বাংলাদেশের যত বড় বড় শিক্ষাবিদ আছে, ব্যাকরণবিদ আছে, তারা এগুলা গবেষণা করে বের করছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান অসাধারণ অবদান রাখছেন উনি। তো এই যে ভাষা পরিবার, পৃথিবীতে অনেকগুলা ভাষা পরিবার আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাষা পরিবার, মানে বাংলা ভাষাটা যে পরিবার থেকে বিবর্তিত হয়ে হয়ে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তো অনেকগুলা পরিবারের মধ্যে একটা হলো চীনা তিব্বতীয়, চীনা তিব্বতীয় মানে চীন আর তিব্বতের আশেপাশের অঞ্চল। ইন্দো ইউরোপীয়, ওই যে ইরান, মানে ইউরোপ থেকে ইরান হয়ে এইদিকে আসছে, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। আফ্রিকীয়, আফ্রিকার মধ্যে একটা ভাষার সৃষ্টি হয়েছে। সেমিও, হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এই যে অস্ট্রেলিয়া এবং এশিয়ার ওই অঞ্চলে, মানে এগুলো হলো পৃথিবীর অঞ্চল ভেদে এক একটা অঞ্চলে এক একটা ভাষা সৃষ্টি হয়েছে, এবং ওখান থেকে বিবর্তিত হয়ে আরো শত শত ভাষার সৃষ্টি হয়েছে। তো মোট পরিবারগুলাকে ভাগ করা হয়েছে। যেমন আমরা পৃথিবীটাকে 7টা মহাদেশে ভাগ করি না, ওই 7টা মহাদেশের মধ্যে আবার অনেকগুলা দেশ আছে। এরকম পুরা ভাষাগুলাকে একত্রিত করলে কয়েকটা পরিবার হয়। ইন্দো ইউরোপীয় পরিবার, চীনা তিব্বতীয় পরিবার, আফ্রিকীয় পরিবার, সেমিও হেমিও পরিবার, দ্রাবিড়ীয় পরিবার, অস্ট্রো এশীয় পরিবার। তাহলে পৃথিবীর ভাষা পরিবার। তাহলে যদি বলে নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য নয়, ওইখানে আমি দেখব, বা নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য। ইন্দো ইউরোপীয় যদি থাকে, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রীয় এশীয়, এগুলো যদি থাকে, এরা হলো পৃথিবীর ভাষা পরিবারের সদস্য। আর হচ্ছে বা বলো নিচের কোনটা নয়, ধরো ওখানে দিয়ে দিল এশীয়, যদি এশীয় থাকে, এশীয় কি ভাষা পরিবারের মধ্যে আছে? নাই, তাহলে এশীয় হবে না। বা ইরানীয় দিল, ইরানীয় কি ভাষা পরিবারের মধ্যে আছে? নাই, তাহলে এটা হবে না। রাশিয়াও দিল, রাশিয়াও কি ভাষা পরিবারের মধ্যে আছে? নাই, তাহলে এটা হবে না। তো এটা বুঝতে হবে। আর বাংলা ভাষাটা আসছে কোথায় থেকে? এই ইন্দো ইউরোপীয় থেকে আমাদের বাংলা ভাষাটা আসছে। বাংলা ভাষা আসছে কই থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে আমাদের বাংলা ভাষা। শুধু কি ইন্দো ইউরোপীয় থেকে কি শুধু না, এগুলো একটা পরিবারের আন্ডারে প্রায় শত শত ভাষা আছে, প্রায় 150, 60, 70, 80, 90, 100, 200, 500 এরকম ভাষা একটা পরিবার থেকে আসতে। তার মোট হলো 7000 ভাষা। এই কয়েকটা পরিবারের মধ্যে 7000 ভাগ হয়ে যায়। তাহলে হচ্ছে বাংলা ভাষাটা আসছে ইন্দো ইউরোপীয় থেকে। তাহলে ইন্দো ইউরোপীয় থেকে আর কি কি ভাষা আসছে? ইংরেজি, জার্মানি, ফরাসি, রুশ, পর্তুগিজ, নেপালি, সিংহলি, এই প্রভৃতি এই ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। তাহলে পরীক্ষার প্রশ্ন আছে, নিচের কোন ভাষাটি ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য? বাংলা, ইংরেজি, জার্মানি, ফরাসি, রুশ, পর্তুগিজ, নেপালি, সিংহলি প্রভৃতি। শোনো, ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে ফরাসি, দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? ফার্সি যেটা, এটা হলো ইরানের ভাষা, পার্সিয়ান, এটা থেকে আছে। ফার্সি হচ্ছে ইরানের ভাষা, ইরানের ভাষা। আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। এটা কিন্তু উল্টাপাল্টা করো না। ফার্সি ইরানের ভাষা আর ফরাসি ফ্রান্সের ভাষা। ওকে, এরপরে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাংলা ভাষার নিকটতম আত্মীয়কে, বাংলা ভাষার মানে তোমার ভাষা আত্মীয়, তোমার পরিবারের সদস্য, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমীয় ও ওড়িয়া। তাহলে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমীয় ও ওড়িয়া। এরা কি? বাংলা ভাষার নিকটতম আত্মীয়। এবং হচ্ছে
আর একটা এখানে আছে, দাঁড়াও, এটা এখানে স্লাইডটার মধ্যে দেয় নাই, আমি সম্ভবত লিখছিলাম। হ্যাঁ, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কার? তাহলে হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে হোমিও এবং ওরিও, এই ওড়িয়া। আচ্ছা, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে হোমিও এবং ওড়িয়া। আর বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক আছে কার? তাহলে বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক আছে হলো সংস্কৃত ভাষার, এটা খণ্ডত্ব না, অনুস্বর, সংস্কৃত ভাষার। তাহলে এখানে হচ্ছে একটা প্রশ্ন, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক বা অনেক সংস্কৃত শব্দ আছে যেগুলো বাংলাতে স্থান পাইছে, যেমন চন্দ্র, গৃহিণী, তারপর হচ্ছে কর্তা, হ্যাঁ, মূর্ধন্যযুক্ত যত শব্দ আছে, মূর্ধন্য যুক্ত যত শব্দ আছে, সবগুলা সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দগুলা সরাসরি বাংলা ভাষার মধ্যে স্থান পাইছে। তার মানে বাংলা ভাষার সাথে সংস্কৃত শব্দের যথেষ্ট কি আছে? ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে ওহমিয়া এবং হচ্ছে ওড়িয়া। তাহলে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হোমিও এবং ওড়িয়া, আর বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক আছে হলো সংস্কৃত ভাষা। আচ্ছা, ধ্রুপদী ভাষা বলা হয়, ধ্রুপদী ভাষা বলা হয় হচ্ছে সংস্কৃত ভাষাকে এবং পালি ভাষাকে, এই দুইটাকে ধ্রুপদী ভাষা বলা হয়। তাহলে সংস্কৃত এবং পালিকে কি ভাষা বলা হয়? ধ্রুপদী ভাষা বলা হয়। আবার ধ্রুপদী ভাষা কোন ভাষাকে বলা হয়? সংস্কৃত ভাষা এবং পালি ভাষাকে। ইন্দো ইউরোপীয়, আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হইলো? এই যে আমরা বলছিলাম কি, এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা আসছে। এটা কিভাবে আসলো? বাংলা ভাষা এই ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষাটা কিভাবে আসছে? এই যে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষাটা প্রথমে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, মানে ইউরোপ থেকে ভাষাটা ইরানে ঢুকছে, ইরান থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। তাহলে দেখো, তাহলে অপশন দেখতে হবে, অপশনে যদি এগুলা কিছুই না থাকে, শুধু ইন্দো ইরানীয় আছে, তাহলে এটাই হবে। অপশনে কিছুই নাই, ভারতীয় আর্য আছে, তাহলে এটাই হবে। অপশনে কিছুই নাই, শুধু প্রাকৃত আছে, তাহলে প্রাকৃত হবে। মানে বললো যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে বা কোন ভাষা পরিবার থেকে। তাহলে প্রথমে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে হয়েছে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে হয়েছে হচ্ছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে হয়েছে প্রাকৃত, প্রাকৃত থেকে হয়েছে বাংলা। তবে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু ঝামেলা করছে, তো বিস্তারিত আলোচনা ওগুলো করলে ক্লাস বড় হয়ে যাবে আর কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে হচ্ছে প্রাকৃত ভাষা থেকে বাংলা আসে নাই, বাংলা আসছে হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে, বঙ্গ কামরূপী ভাষা থেকে। যাই হোক, এটা তোমাদের লাগবে না আশা করি। যদি অপশনে এগুলো কিছুই না থাকে, বঙ্গ কামরূপী যদি থাকে, তাহলে বঙ্গ কামরূপী হবে। আচ্ছা, তাহলে শুনুন, ইন্দো ইউরোপীয়, এটার মজার ঘটনা আছে। মূলত হচ্ছে ইরানের সভ্যতা ব্যাপক উন্নত ছিল। ইরানের ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এরা সারা পৃথিবী হাজার হাজার বছর যাবৎ শাসন করছে। যদিও এখন লাস্ট 200 বছর বা লাস্ট 200-300 বছর যাবৎ হচ্ছে পৃথিবী শাসন করতেছে হচ্ছে আমেরিকা, তারপরে ইতালি, ইউরোপ, ইভেন হচ্ছে রাশিয়া, এরা, হ্যাঁ। কিন্তু এই ইরাক এবং ইরান, এরা পৃথিবী হাজার হাজার বছর যাবৎ শাসন করছে। এগুলো সভ্যতার নিদর্শন আছে, এরা খুবই উন্নত ছিল। তো এই ইরানের এরা হচ্ছে এক সময় ওই ইরান দিয়ে এক সময় ভারতের সিন্ধু নদের আশেপাশে ঘাঁটি গাড়ে, এবং হচ্ছে তারা হচ্ছে আর্য হয় আর কি, আর্য, ওই ইরানীয় আর্য আর ভারতের সঙ্গে আর্য, ওই আর্যদের মাধ্যমে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, বাংলা ভাষার জন্ম কত বছর আগে, বা আমরা যে রিয়েল যে বাংলা ভাষাটার কথা বলি, এই বাংলা ভাষাটার জন্ম হচ্ছে আনুমানিক 1000 বছর আগে। কত বছর আগের? 1000 বছর আগের। আর বাংলা ভাষার জন্মটা হয়েছে কই থেকে? এই যে প্রাকৃত ভাষা থেকে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং হচ্ছে এই যে আবার এই যে বঙ্গ কামরূপী দিছি কেন, এখানে এটা লেখাই ছিল, ওকে। এই যে বঙ্গ কামরূপীটা আসছে, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী থেকে আসছে, আর বেশিরভাগ ভাষাবিদদের মতে প্রাকৃত ভাষা থেকে আসছে। তো
তাহলে দেখো এখান থেকে আমরা অনেক জানি, এটা ইয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই অনেক বোর্ডে আসছে এগুলা। তো ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রেশীয়, এগুলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য থেকে বাংলা আসছে। এছাড়াও ইন্দো ইউরোপের মধ্যে ইংরেজি, জার্মানি, ফার্সি, রুশ, পর্তুগিজ, নেপালি, সিংহলি এগুলো আছে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া। বাংলা ভাষার সঙ্গে সম্পর্ক আছে সংস্কৃত ভাষা এবং হচ্ছে ধ্রুপদী ভাষা বলা হয় সংস্কৃত এবং পালিকে। ইন্দো ইউরোপীয় বাংলা ভাষাটা কিভাবে আসছে? ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত অথবা বাংলা। অপশনে কোনো কিছুই না থাকে, বঙ্গ কামপূর্বী থাকবে। বাংলা ভাষার জন্ম হয়েছে এখন থেকে প্রায় 1000 বছর আগে, এবং এই 1000 বছর আগে হচ্ছে বাংলাদেশের চর্যাপদ পাওয়া গেছিল। নেপালের রাজ গ্রন্থাগার থেকে একটা গ্রন্থ পাওয়া যায় অনেক বছর আগে, পরে ওইটা হচ্ছে গবেষণা করে দেখা যায় ওটা বাংলাতে লেখা, প্রায় 1000 বছর আগের লেখা। তো এটা হচ্ছে এই যে যখন হচ্ছে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা দখল করে, তখন হচ্ছে এই চর্যাপদ যারা লিখছে, চর্যাপদ লিখছে হলো বুদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী আছে তারা হচ্ছে চর্যাপদটা লিখছিল। চর্যাপদ একটা হচ্ছে বাংলা ভাষায় লেখা সর্বপ্রাচীন গ্রন্থ হচ্ছে চর্যাপদ, এবং এটাতে একটা ধার্মিক তাদের ধর্মের কথা বিভিন্ন হচ্ছে যে শ্লোক কবিতা আকারে এগুলা লেখা ছিল। চঞ্চল চিয়ে পৈঠা কালো, কাতরুবর পঞ্চবিডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো, এটা হলো চর্যাপদের সর্বপ্রথম কবিতাটা। এরকম এই চর্যাপদ যারা লেখছে এদেরকে বলা হয়তো হচ্ছে যেমন একজন কানপা, রুইপা, এরকম না, পদ রচনাকারী আর কি। তো এই চর্যাপদ যখন মুসলমানরা যখন এই বাংলা দখল করে নেয় তখন বুদ্ধরা ভয় পায় এবং পালিয়ে যায়। রাজা যখন পালায় গেছে সাথে সাথে বুদ্ধ সহজিয়া যারা এরা পালায়া ওই নেপালে যে আশ্রয় নেয়, সেই সাথে যে গ্রন্থ যেগুলো লিখছিল ওই বই আকারে যেটা লিখছিল ওইটা ওখানে নেপালে নিয়ে যায়, কোনোভাবে আস্তে আস্তে নেপালের রাজা সেটা সংগ্রহ করে রাজগ্রন্থাগারে রেখে দেয়। এটা হলো কই 1200 সালের কথা। সেটা আবিষ্কার হলে 1907 সালেই যায়। 1907 সালে গিয়ে বাংলাদেশের কি জানি ওনার নামটা ভুলে গেলাম, হরপ্রসাদ শাস্ত্রী, হ্যাঁ, উনি হচ্ছে নেপালে যায়, প্রায় 3 বার যায়। যাওয়ার পরে ওটা খুঁজে 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 এটা পায়, তারপরে এটা আনে, ছবি টবি উঠায় আনে, মূল গ্রন্থ আনছে কিনা আমি জানি না, বাট ছবি টবি উঠায় এটা মূল গ্রন্থ এটা আনছে, চলে ওইটা আনছে। আইন ওই বাংলাদেশের ভাষাবিদদের দিছে, বিশেষ করে সুনীতি কুমার, উনি হচ্ছে এটা গবেষণা কইরা এটা মানে ভাষাগুলা কি দেখো তো, কাতরুবর চঞ্চবিজালো, এই তারপরে চঞ্চল চিয়ে বৈঠা কালো, এই কিছু বোঝা গেল না। তো এটা নিয়ে এটা এই জন্য বৈজ্ঞানিকভাবে গবেষণা কইরা তারা এটা প্রমাণ করছে যে এটা বাংলা ভাষা। সেখান থেকে এটা ওই তিব্বতী যারা আছে, নেপালি যারা আছে, তারপরে হচ্ছে ভারতীয় অনেকে আছে, ওরা দাবি করছিল যে এটা তাদের ভাষা। কিন্তু হচ্ছে যখন এটা বিজ্ঞানিকভাবে উনি প্রমাণ করছে, রিসার্চ করছে, ওখানে যে শব্দগুলো ওগুলো ব্যবহার করছে, দেখে যে ওখানে আমাদের আমাদের বঙ্গের নাম আছে, তারপরে আমাদের নদীগুলার নাম আছে, তারপরে তারা অনেকে বাংলার পরিবেশে থাকছে, বড় হয়েছে, এই শব্দগুলা আছে। তো ওই সব কিছু বাংলাদেশের সাথেই ম্যাচ হয়, বাংলা ভাষার সাথেই সবচেয়ে বেশি রিলেটেড, মানে ওগুলো অনেক গবেষণার বিষয়। তাহলে হচ্ছে এই যে বাংলা ভাষা থেকে প্রায় 1000 বছর পূর্বে যখন চর্যাপদ লেখা হয়েছিল তখন থেকেই ধারণা যে চর্যাপদের তখন থেকে আমাদের এইটা আসছে, আমাদের বাংলা ভাষাটা আসছে। এবং হচ্ছে তাহলে প্রাচীন নিদর্শন, বাংলা ভাষার প্রাচীন নিদর্শনের নাম কি? চর্যাপদ। আচ্ছা, ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। বাংলা ভাষার লিখিত রূপের আদি নিদর্শন এই যে এখানে আসছে। বাংলা ভাষার লিখিত রূপের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা 1000 বছর পরে মানে 1907 সালে এটা পাওয়া গেছিল আর কি, আবিষ্কার হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা থেকে। বাংলা ভাষা আছে কি কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য। শোনো, এই কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য এটা শুধু বাংলা ভাষায় না, পৃথিবীর মোটামুটি সব ভাষাতেই আছে। কালগত স্বাতন্ত্র্য মানে কি, তুমি যদি এখন থেকে 100 বছর আগের যে কবিতা বা রাইটার সাহিত্য তারা যেভাবে লেখছে আর এখন যেভাবে লেখে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন হলো সততে হেন তুমি পরম ওর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা। অথবা যেজন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। ভাষাটা কেমন? আবার এখনকার কবিতার ভাষাটা কেমন? সম্পূর্ণ ডিফারেন্স আছে। আজান দিচ্ছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে বাংলা ভাষার কি আছে, কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য আছে। তো কালগত স্থান মানে যত সময় যাবে ভাষা একটু চেঞ্জ হবে। এটা শুধু বাংলা ভাষা না, পৃথিবীর প্রত্যেকটা ভাষার মধ্যে এটাই আছে। ওই যে একটু আগে বলছি যে জন মঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয়ে না জানি। তার মানে যে বাংলাদেশে বাংলায় জন্মগ্রহণ করা বাংলা ভাষাকে হিংসা করে সেসব মানে তার জন্মের ঠিক নাই। তো এটা তখন ভাষাটা কেমন ছিল। আর এখন যদি আমরা লিখতাম তাহলে যে আমরা তখন লিখতাম যে বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে তাহার জন্মের ঠিক নাই। তো এই যে দুইটা ভাষা, এই যে কালগত সময় যত যাচ্ছে স্বাতন্ত্রতা আসতেছে, পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে কালগত স্বাতন্ত্র্য। স্থানগত স্বাতন্ত্র্য মানে প্রত্যেকটা স্থানের আলাদা একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা স্থানের। যেমন আমি যে কথাগুলো বলতেছি, আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর, বেশিরভাগ সময় গাজীপুর থাকছি, আমি এইভাবে কথা বলতেছি। বাট রিদওয়ান যখন কথা বলে ও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে, বাট ওই যে সিলেটি একটা আছে। সেমভাবে আপনি নোয়াখালীর একটা কাউকে আনেন, সে ভালো সাধারণ ভাষায় কথা বলবে, বাট নোয়াখালীর একটা টান থাকবে। বা একজন চাপায়ের আনেন, চাপায়ের একটা টান থাকবে। এরকম এই যে এটাগুলো স্থানগত স্বাতন্ত্র্য এগুলা থাকে। বা শুধু বাংলা ভাষা না, পৃথিবীর সব ভাষাতে এরকম থাকে। ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার বৈচিত্র্যকে উপভাষা বলা হয়। এই যে বললাম, যেহেতু স্থানগত স্বাতন্ত্র্য আছে এবং হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা ভাষা আছে, এগুলাকে কি ভাষা বলা হয়? উপভাষা বলা হয়। প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা ভাষা আছে। সিলেটের এক ধরনের ভাষা, রাজশাহীর এক ধরনের ভাষা, আমাদের জামালপুরের এক ধরনের ভাষা, আমাদের আবার চট্টগ্রামের এক ধরনের ভাষা, চাপায়ের এক ধরনের ভাষা, নোয়াখালীর এক ধরনের ভাষা, তারপরে ওই দিক দিয়ে খুলনা, ওই দিক দিয়ে মানুষের এক ধরনের ভাষা। এরকম প্রত্যেকটা এলাকা ভেদে যে ভাষাগুলো প্রচলিত আছে এই ভাষাগুলোকে বলা হয় উপভাষা।
ওকে, সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে, মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, MCQ, এটা হচ্ছে ডিরেক্ট, মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক্স, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, MCQ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কিভাবে পড়াইতেছি, বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে। ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসে 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসের যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। সেই 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলোতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে PCB যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলার প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে? তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের, এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে? তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা,
তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কোথার কথা, তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100%-এর যদি বেশি কোনো উপস্থিতি থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয় মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো মোটামুটি প্রথম পরিচ্ছেদ আমাদের পড়া হলো, প্রথম পরিচ্ছেদ মোটামুটি যা পড়তে এগুলা থেকে আসবে, আর বাইরে কোনো কোশ্চেন নাই, তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করো। আমরা একেবারে মানে 3টা পরিচ্ছেদ একসাথে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবো, তাহলে মজা পাওয়া যাবে। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ, তো বাংলা প্রত্যেকটা ভাষারই ব্যাকরণ আছে। ভাষা আসলে ব্যাকরণ ভাষাকে চালায় না, ভাষা তার আপন গতিতে যায়, ব্যাকরণ সেই পথ ধরে যায়। কথা কি ক্লিয়ার? তার মানে ভাষাকে ব্যাখ্যা করার জন্য ব্যাকরণ, ব্যাকরণ চেঞ্জ করে ভাষা চেঞ্জ করবে। যেমন ইদানিং আমাদের যে বাংলা যারা ব্যাকরণবিদ আছে তারা এটা করার চেষ্টা করছে, ব্যাকরণের মাধ্যমে ভাষাকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে কোনো রুলস না। যেমন আমরা গরুকে গরু বলি, গরু আমরা সবসময় এইভাবেই লিখছি গরু। এখন আমাদের ব্যাকরণবিদ্যা বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস আইনা বলছে এভাবে লেখা যাবে না, এটা লিখতে হবে গরু, এমনি করে লেখা লাগবে। আরে ভাষাতে তো এটা তো ব্যাকরণের সাথে গেলই না। ব্যাকরণের কাজই ভাষা যেভাবেই পরিবর্তিত হবে ব্যাকরণ সেই পথ দিয়েই যাবে। ভাষা যদি গরুকেই গ্রহণ করে নেয় তাহলে ব্যাকরণ ওইটাই রুলস হবে যে বেশিরভাগ মানুষ যেহেতু গরু লেখে তাহলে গরুই সঠিক। জি, এটাই ব্যাকরণ। ব্যাকরণ জাস্ট ভাষাকে ব্যাখ্যা করবে, ভাষাকে কখনো পরিবর্তন করবে না। ব্যাকরণ শুধু ভাষাকে ব্যাখ্যা করবে। এই যে ভাষার স্বরূপ, ভাষার যে রূপ আছে এবং ভাষার প্রকৃতি আছে সেটা নিয়ে আলোচনা করবে হচ্ছে ব্যাকরণ। ভাষাকে পরিবর্তন করার ক্ষমতা ব্যাকরণের নেই। বাংলা ব্যাকরণ, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হচ্ছে পর্তুগিজ ভাষায়। এটাকে কনসেপ্টটাকে টোটালি ক্লিয়ার করতে হবে, এখান থেকে এমসিকিউ বুঝতে হবে, উল্টাপাল্টা লাগে। তাহলে প্রথম যে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করা হয় সেটা কি ভাষাতে, মানে পর্তুগিজ ভাষাতেই রচনা করা হয়েছে। যেমন আমি যদি বাংলাতে একটা ইংরেজি গ্রামার লিখলাম যে টেন্স কাকে বলে, আমি এইভাবে লিখলাম যে বাক্যের অবস্থিত প্রত্যেকটি এই বাক্য সংগঠনের সময়কে টেন্স বলা হয়, এই যে এরকম বাংলাতে লিখছে, এরকম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করা হয়। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। সেই ব্যাকরণটার নাম কি ছিল? সেই ব্যাকরণটার নাম ছিল ভোকাবুলারিও এম ইডিওমা বাংলা ই পর্তুগিজ, বাংলা ই পর্তুগিজ। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। সেই ব্যাকরণটার নাম কি ছিল? ভোকাবুলারিও এম ইডিওমা বাংলা ই পর্তুগিজ। সেই কে রচনা করছিল? সেটা ম্যানুয়েল দে আশ্রমশাও। তাহলে এটা হচ্ছে মূলত বাংলা এবং পর্তুগিজ অভিধান, মানে বাংলা যে শব্দগুলা এগুলো পর্তুগিজে লেখা, মানে পর্তুগিজদের বাংলা শেখানোর একটা অভিধান গ্রন্থ ছিল, ডিকশনারি ছিল এটা মূলত। আর এটা রচনা করা হয়েছিল হচ্ছে গাজীপুরে, আমাদের গাজীপুরে কালীগঞ্জ খ্রিস্টান মিশনারির যে ভাওয়ালগড়ের আছে ওইখান থেকে এটা রচনা করা হয়েছিল। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। এবং কে রচনা করে? ম্যানুয়েল দে আশ্রমশাও। দেখছো 1757 সালে ইংরেজরা ব্রিটিশরা বাংলা দখল করছে, বাট তারা কিন্তু অনেক আগে আসছে। তারা প্রচার প্রচারণা, তাদের ধর্মের প্রচার প্রচারণা, মানে খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণার জন্য মূলত তারা এগুলা করছে।
আচ্ছা, এটা মূলত কি ছিল? বাংলা পর্তুগিজ অভিধান ছিল। কে রচনা করছে? মানুয়েল দে আসুনসন। আচ্ছা, এখন হচ্ছে এটা গেল পর্তুগিজরা গেল, তো ইংরেজরা? হ্যাঁ, এই যে প্রথম ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করে হলো 1778 সালে। তাহলে প্রথম যেটা ব্যাকরণ রচনা হয়েছিল পর্তুগিজ ভাষায় 1743, তোমার সালগুলা মনে রাখবা, তাহলে ক্রমধারাটা বুঝতে পারবা। ওইটা ছিল পর্তুগিজ ভাষায়। আর প্রথম ইংরেজি ভাষাতে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ রচনা করা হলো কত? 1778 সালে। এটার নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা রচনা করছিল হচ্ছে নাথানিয়েল ব্রাসিহেলহেড। আর এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। তাহলে যদি আমার প্রশ্ন আসে, যেহেতু পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করা হয়েছিল, বাট সেটা কি ছিল না? পূর্ণাঙ্গ ছিল না। এটা ছিল মূলত একটা বাংলা এবং পর্তুগিজ অভিধান ছিল, একটা ডিকশনারি ছিল। বাট প্রথম বাংলা ব্যাকরণ কোনটি যদি আসে, প্রথম ইংরেজি ভাষায় বা কিছু আসুক, প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণের নাম কি? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কে লিখছিল? নাথানিয়েল ব্রাসিহেলহেড। কত সালে? 1778 সালে। এটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ। এবং প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ কে রচনা করে? মানে বাংলাতে, সর্বপ্রথম বাংলাতে ব্যাকরণ রচনা করা 1801 সালে। এটার নাম ছিল হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটার নামের সাথে এটার নামের সেম আছে। এটা হচ্ছে এখানে পার্থক্য, এটা হলো বেঙ্গল আর এটা হচ্ছে বেঙ্গলি, এই পার্থক্য। তাছাড়া বাকিটার নামটা সেম। এবং হচ্ছে এটা হলো উইলিয়াম কেরি। এই যে ওই যে যে ফোর্ট উইলিয়াম কলেজের যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি হচ্ছে এটা রচনা করছে। কেরি সাহেবের ওই ছিল, অনেকে বাঙালিরা উইলিয়াম কেরি প্রথমে আসছে নিজে আগে বাংলা শিখছে। চণ্ডীচরণ মুন্সী না কার কাছে জানি বৈশা, সে 4-5 বছর যাবৎ হচ্ছে বাংলা ভাষাটা শিখছে। রামরাম বসু হলো উইলিয়াম কেরির বাংলার শিক্ষক ছিল। 4-5 বছর সে উইলিয়াম কেরি, সে বাংলা শিখছে, এরপরে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করছে। এগুলো মূলত ইংরেজদের বাংলা শেখানোর জন্য এগুলো রচনা করা হয়েছে আর কি। তাহলে দেখো, এখানে পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা পর্তুগিজ ভাষায় 1743 সালে। তবে এটা আর প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ হয় হচ্ছে ওই, এটার নাম হচ্ছে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হলো নাথানিয়েল ব্রাসিহেলহেডের। আচ্ছা, আর এটা হলো প্রথম পূর্ণাঙ্গ। তবে সেটা কি ভাষায় ছিল? এটা ছিল ইংরেজি ভাষায়, এটা ছিল পর্তুগিজ ভাষায়। তাহলে বাংলা ভাষায় কখন বাংলা প্রথম কে রচনা করলো? 1801 সালে। সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম, এই যে বাংলা ভাষায় প্রথম আসলো 1801 সালে। কে? উইলিয়াম কেরি। সেটার নাম কি ছিল? এই গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, এই যে নেক্সট আরো মজা আছে। এই যে দেখো, প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করছে, সেটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। শোনো, এটা হলো 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ। মূলত প্রথম বাঙালি কর্তৃক, এটার নাম লিখতে ভুলে গেছি। আচ্ছা, প্রথম বাঙালি তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। কে? এটা হচ্ছে লেখি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাঙালি যিনি বাংলা ব্যাকরণ রচনা করেন 1826 সালে। এটা রচনা করা হয়েছিল ইংরেজিতে। পরবর্তীতে মানুষ বলল, আপনি বাঙালি হয় ইংরেজিতে রচনা করলেন। পরবর্তীতে উনি 1833 সালে সেটাকে বাংলায় অনুবাদ করে এবং সেটার নাম দেয় গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে। তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করে কত সালে? 1826 সালে। প্রথম বাঙালি কর্তৃক বাংলায় রচিত ব্যাকরণ, বাংলায় রচিত, এই যে প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণ 1826, কিন্তু বাংলায় রচিত, যে বাংলায় প্রথম বাঙালি কর্তৃক বাংলায় 1833, কে রচনা করছে? রাজা রামমোহন রায়। সেটার নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। বা অনুবাদ করে সেটার নাম দেয় গৌড়ীয় ব্যাকরণ। তাইলে প্রথম বাঙালি কর্তৃক বাংলায় রচিত ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। দেখো, এই যে প্রিভিয়াসে ফিরে যাও, প্রথম ব্যাকরণ পর্তুগিজ, তবে এটা পূর্ণাঙ্গ না, এটা ছিল একটা অভিধান। ইংরেজিতে প্রথম পূর্ণাঙ্গ আসলো, তবে সেটা ইংরেজিতে, সেটা হচ্ছে নাথানিয়েল ব্রাসিহেলহেডের এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।
তারপরে আসলো বাংলাতে প্রথম বাংলা ব্যাকরণ আসলো, সেটা হচ্ছে উইলিয়াম কেরির এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1801 সালে। আর বাঙালি কর্তৃক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করে যেটা আনলো গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে, যদিও সেটা আগে রচিত হয়েছিল 1826 সালে, সেটা ছিল ইংরেজিতে। ওকে, তারপর হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। এই প্রত্যেকটা টপিক স্লাইডে যেগুলো দেখতেছো তোমরা, এটা ঠাড়া মুখস্থ করতে হয়, একবার ছোট থাকবে। এটার উপর বেস করে তুমি সবগুলা কোশ্চেন আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, এটা শুধু বাংলা ব্যাকরণ না, পৃথিবীতে এই যে আমরা যে কথা বলি বাক্য, প্রত্যেকটা বাক্যের 4টা অংশ আছে, একটা ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তাহলে প্রতিটি বাক্যের কয়টি অংশ আছে? প্রত্যেকটা বাক্যের 4টি অংশ আছে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বাক্যের কয়টা অংশ? 4টা অংশ, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তো যেহেতু বাক্যই হলো ভাষা সংক্ষিপ্ত রূপিত বাক্য, তো এই জন্য ব্যাকরণ, আর যে ভাষা, ব্যাকরণ কি করে? ব্যাকরণ হচ্ছে এই ভাষাগুলাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। যেহেতু বাক্যের অংশ হচ্ছে 4টা, এই জন্য ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টা। একটা হলো ধ্বনি নিয়ে ব্যাকরণ গবেষণা করবে, শব্দ নিয়ে গবেষণা করবে, বাক্য নিয়ে গবেষণা করবে, অর্থ নিয়ে গবেষণা করবে। তো ধ্বনি নিয়ে যে শাখাটা গবেষণা করে ব্যাকরণ আলোচ্য বিষয়, সেটার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। শব্দ নিয়ে যেটা গবেষণা করে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের আর একটা রূপ হচ্ছে রূপতত্ত্ব। তাহলে শব্দতত্ত্বের আর একটা নাম কি? রূপতত্ত্ব। এবং হচ্ছে বাক্য নিয়ে গবেষণা করে বাক্যতত্ত্ব, শব্দের অর্থ নিয়ে গবেষণা করে অর্থতত্ত্ব। তাহলে যে ধ্বনিতত্ত্ব এখন আসবে, ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়, শব্দতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়, রূপতত্ত্বে কোন কোন, বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে কোন কোন বিষয়গুলো, বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়, অর্থতত্ত্বে কি আলোচনা করা হয়, এগুলো এমসিকিউর জন্য আসবে। যেমন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি, বর্ণ, বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনিবিন্যাস, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, সন্ধি, ধ্বনিদল, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমার এমসিকিউর মধ্যে আসবে, নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়? নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়? এখানে দিচ্ছে বর্ণ, বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, আর একটা দিল হচ্ছে শব্দ। তাহলে ধ্বনিতত্ত্বের উপর আলোচ্য বিষয় নয় কি? শব্দ। বা দিয়ে একটা দিল ষড়যন্ত্র, ধ্বনিবিন্যাস, উচ্চারণ প্রক্রিয়া, বিপরীত শব্দ। বা দিয়ে দিল এরকম, মানে যেটা ধ্বনিতত্ত্বের কি না, আর সমাস। তাহলে যেটা ধ্বনিতত্ত্বের, তাহলে বা আবার প্রশ্ন হতে পারে, নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? 3টা অপশনের মধ্যে একটা আছে হলো বর্ণ। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? বর্ণ। বা আছে ধ্বনি, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। বা আছে বাকযন্ত্র, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আমরা পেলাম ধ্বনি, বর্ণ, বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, সন্ধি, ধ্বনিদল ইত্যাদি, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এর পরবর্তী আছে শব্দতত্ত্ব। যত শব্দ আছে শব্দ নিয়ে আলোচনা করবে। যত শব্দ আছে, যত ধরনের শব্দ আছে, ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, নাকি বাংলা শব্দ, সংস্কৃত শব্দ, না তদ্ভব শব্দ, যত শব্দ আছে। এবং আমরা জানি পদ কয় প্রকার? 8 প্রকার পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, এগুলা যত পদ আছে এগুলা নিয়ে আলোচনা করবে। এবং শব্দের গঠন নিয়ে আলোচনা করা হবে। বচন, লিঙ্গ, উপসর্গ, সমাস, বিভক্তি, এগুলা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সেম কথা আবার বলতেছি, এগুলা কোশ্চেন হবে, নিচের কোনটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। পদ ও বর্গের বিন্যাস নিয়ে বাক্যতত্ত্ব আলোচনা করে। দেখো, পদ ও বর্গের বিন্যাস, তার মানে আমি যখন একটা বাক্য লিখলাম, যেমন আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। তা আমি যেহেতু টুক পর্যন্ত দেই, আমি স্কুলে, একটা বাক্যাংশ, এই বাক্যাংশটাকে বলা হচ্ছে বর্গ। বাক্যের যে অংশ, এটাকে কি বলা হয়? বর্গ বলা হয়। তাহলে পদ ও বর্গের যে কি পদ আছে, এই আমি পদটা স্কুলের সাথে কিভাবে রিলেটেড, স্কুল কিভাবে যায়, ক্রিয়ার সাথে রিলেটেড, এই যে সম্পর্কগুলা, এগুলা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য রূপান্তর, একটা বাক্যকে যেমন একটা পজিটিভ টু নেগেটিভ করি, নেগেটিভ টু এক্সক্লেমেটরি করি, সুপারলেটিভ টু সিম্পল থেকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স থেকে সিম্পল করি, এই যেগুলা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মানে হাবোধককে কিভাবে নাবোধক করা যায়, নাবোধককে কিভাবে বিস্ময় সূচক করা যায়, কিভাবে প্রশ্নবোধক করা যায়, হ্যাঁ, এই যেগুলো হচ্ছে বাক্যের রূপান্তর, এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর বাচ্য, উক্তি, এই যে ন্যারেশন করি না, ন্যারেশন, উক্তি, বাচ্য, ভয়েস চেঞ্জ, ভয়েস, কারক,
জ্যোতিচিহ্ন, এগুলো সবগুলা বাক্য তথ্য। কারণ একটা লাইন লিখলে এই যে আমি দাঁড়িয়ে দিছি, এটা কি জ্যোতিচিহ্নের ব্যবহার, তার মানে এই যে দাড়ি কমা সেমিকোলন, এটা হলো বাক্য তথ্যের আলোচ্য বিষয়। এরপর হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো অর্থতত্ত্বের আর একটা নাম কি, বাগর্থ তত্ত্ব। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি অর্থতত্ত্বের অন্য নাম, বাগর্থ তত্ত্ব। আর শব্দতত্ত্বের অন্য নাম কি, রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অন্য নাম কি, রূপতত্ত্ব। অর্থতত্ত্বের অন্য নাম কি, বাগর্থ তত্ত্ব। আচ্ছা, যে কোনো শব্দের বা বাক্যের যে অর্থ বোঝায়, এই অর্থ নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে অর্থতত্ত্ব। যেমন শব্দের আলোচ্য বিষয় শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ। যত শব্দের অর্থ বিবেচনা করা হবে, বর্গের অর্থ, বাক্যের অর্থ, এই অর্থ নিয়ে আলোচনা করবে, সেটা হলো অর্থতত্ত্ব। যেমন মুখ্যার্থ, গৌণার্থ, তারপরে বিপরীতার্থ, অর্থের ব্যঞ্জনা, বাগধারা, আঙ্গুল ফুলে কলা গাছ। তাই আমি বলছি আঙ্গুল ফুলে কলা গাছ, তা আঙ্গুল ফুলে জীবনে কলা গাছ হয় না। আঙ্গুল ফুলে কলা গাছ অর্থ কি, হঠাৎ ধনী হওয়া। কেউ যদি হঠাৎ করে হুট করে ধনী হয়ে যায় সেটাকে বলে আঙ্গুল ফুলে কলা গাছ। তাইলে এখানে বোঝা যাচ্ছে যে শব্দ দ্বারা, এটা আঙ্গুল ফুলে কলা গাছ দ্বারা স্বাভাবিক অর্থ বুঝায় নাই, এটা অন্য একটা অর্থ বুঝাইছে। এর জন্য এটা কি, হাত টান চুরির অভ্যাস। হাত টান মানে কি, চুরির অভ্যাস। তো মিললো এটা? আচ্ছা, তো এটা এগুলো হলো অর্থতত্ত্ব। তাইলে পরীক্ষা আসবে, বাগধারা আলোচনা করা হয় কোন শাখায়, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব? বাগধারা তাহলে অর্থতত্ত্বের মধ্যে যাবে। বা প্রশ্ন, কারক আলোচনা করা হয় কোন শাখায়, বাক্যতত্ত্বে। বা দিল, নিচের কোনটি শব্দতত্ত্বে আলোচনা করা হয়? শব্দতত্ত্বে আলোচনা করা হয় নিচের কোনটি? শব্দ দিছে অর্থের ব্যঞ্জনা, বাগধারা, আর একটা দিছে হলো এই যে ধরো দিয়ে দিছে বিশেষণ। তাহলে এটা একটা পদ, তাহলে এইটা শব্দতত্ত্বে আলোচনা করা হয়, বিষয়টা এরকম। আচ্ছা, নেক্সট বাংলা ভাষার রীতি। আচ্ছা, আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের ক্লোজ, আলহামদুলিল্লাহ দ্বিতীয় পরিচ্ছেদ শেষ। এখন আমরা পড়ব তৃতীয় পরিচ্ছেদ, বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো বাংলা ভাষার রীতি আমরা কিভাবে কথা বলি, এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বাংলা ভাষার রীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা কথ্য ভাষা রীতি, আর একটা লেখ্য ভাষা রীতি। একটা লেখ্য ভাষা, মানে তোমাকে আমি তুমি পরীক্ষার খাতায় যে লিখবা, তুমি যে পরীক্ষার খাতায় লিখবা, তুমি সেটা কিভাবে লিখবা? তুমি সেটা লিখবা হলো সুন্দর একটা ভাষাতে, ভদ্র ভাষায়। বাট তুমি যদি বলো, তাহলে কিন্তু তোমার গ্রামের একটা মানুষ, গ্রামের একটা কৃষক কিন্তু তার আঞ্চলিকে কথা বলবে। তো এই যে প্রত্যেকটা কথ্য ভাষা, প্রত্যেকটা অঞ্চলের যে আলাদা আলাদা ভাষা, এগুলো কথ্য ভাষা। কথ্য ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়। মানে আমরা যে কথাটা বলি, মুখ দিয়ে যে কথা বলি, যে স্টাইলে কথা বলি, এটা হলো কথ্য ভাষা। আর যখন লেখি সেটা লেখ্য ভাষা। দুইয়ের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, আবার আঞ্চলিক কথ্য ভাষাটাকে দুই ভাবে বলা যায়, একটা আঞ্চলিক কথ্য, আর একটা আদর্শ কথ্য রীতি। মানে কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে, যেমন আমি তোমাকে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটু আদর্শ, এই যে এটাতে আমি যে এখন ক্লাস নিতেছি, এটা হলো এই ভাষাতে আদর্শ কথ্য রীতি। এটা মোটামুটি সব অঞ্চলের আঞ্চলিক ভাষা আলাদা হলেও সবাই এটা একটু, যারা একটু পড়াশোনা করে, একটু শেখার চেষ্টা করে, আদর্শ কথ্য একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করে, ভদ্রভাবে। আচ্ছা, বিশেষ করে তো কথা বলা যায়। তাহলে আঞ্চলিক কথ্য, যেটা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষাটাকে কি বলা হয়? উপভাষা। তাহলে এই কথ্য ভাষার হলো দুইটা রূপ। একটা আঞ্চলিক কথ্য, রিয়েলি একবারে বাস্তবিকভাবে আঞ্চলিক ভাষা, যেটা যেমন সিলেটি ভাষা, নোয়াখালী ভাষা, চাটগাঁয় ভাষা, রাজশাহীর ভাষা, রংপুরের ভাষা, জামালপুরের ভাষা, তারপর শেরপুরের ভাষা, ময়মনসিংহের ভাষা, এগুলা আঞ্চলিক কথ্য। আর আদর্শ কথ্য, প্রত্যেকটা অঞ্চলের মানুষগুলা যখন একটু ভালো ভাষায় কথা বলে, তখন সেটাকে বলে আদর্শ কথ্য। আচ্ছা, এই যে লেখ্য ভাষারীতি, যেটা এই লেখ্য ভাষারীতির আবার তিনটা রূপ। লেখ্য ভাষারীতির হলো তিনটা রূপ। একটা কাব্যরীতি, কবিতা লেখার একটা ভাষা, সাধু ভাষা, আর একটা কি চলিত ভাষা বা প্রমিত ভাষা। মনে রাখবা, চলিত আর প্রমিত একই। এই যে চলিত আর প্রমিত, আর এই যে আদর্শ কথ্য, দুইটা এক। এই দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে। যেমন আমি ধরো আমি বলছি যে কেমন আছো, সে বললো ভালো আছি। তো কি বলছে? সে কিন্তু ভালো ভাষায় কথা বলছে। সে বলছে ভালো আছি, ভালো আছি। তাকে যদি আমি বলতাম লেখো তো, তাহলে কি লিখতো সে? এটা লিখতো ভালো আছি, বাট সে কি বলছে? ভালো আছি। তার মানে এই যে বলছে, যে ও যেটা বলছে এটা আদর্শ কথ্যে বলছে, মানে সে ভালোভাবে বলার চেষ্টা করছে। বাট সেটা সে যখন লিখবে একই জিনিস, সেটা প্রমিত বা চলিত রীতি হয়ে যাবে। কারণ
মানুষের উচ্চারণগত একটু ডিফারেন্স থাকে, এই জন্য আদর্শ কথ্য রীতি আর প্রচলিত প্রমিত রীতিকে আলাদা জায়গায় দেখানো হয়েছে, বাট দুইটা একই জিনিস। যেহেতু মানুষের বাচন ভঙ্গির উপর ডিপেন্ড করে আঞ্চলিকতা আসে, এই জন্য অনেকগুলো শব্দই ঠিক মতো আসে না, তো এই জন্য এই দুটার মধ্যে হচ্ছে ডিফারেন্স। আদর্শ কথ্য রীতি আর প্রমিত বা চলিত রীতি দুটা একই, জাস্ট যখন বলবে তখন সেটা আদর্শ কথ্য রীতি, আর যখন লিখবে তখন প্রমিত বা চলিত রীতি। তাইলে যেহেতু এই যে লেখ্যরীতি, লেখ্যরীতি হচ্ছে তিনটা রূপ, কাব্যরীতি, সাধুরীতি, চলিত রীতি। যেমন তুমি কি যাইয়াছ, আমাকে রাখিয়া কিভাবে যাইতে পারিলে হে পথিক। এই যে তুমি কিভাবে আমাকে রাখিয়া, বা এটা রাখিয়া, এই যে সাহিত্য ভাষা, রবীন্দ্রনাথ নজরুলদের যে গল্প টপগুলো দেখবো বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্য ভাষায় লেখা আছে। তো এটা আমরা জানি যে সাহিত্য ভাষার বৈশিষ্ট্য একটু পরে আমরা আসবো। তাহলে হচ্ছে লেখ্যরীতিকে তিন ভাগে ভাগ হচ্ছে, কাব্যরীতি, সাধুরীতি এবং প্রমিত বা চলিত রীতি। আর এটা মনে রাখবো, প্রমিত আর চলিত আর আদর্শ কথ্য দুটো একই, যখন সেটা বলবে তখন আদর্শ কথ্য, আর যখন সে লিখবে তখন সেটা প্রমিত চলিত হয়ে যাবে। কাব্যরীতির কয়টা ভাগ পরীক্ষায় আসতে পারে, প্রশ্ন আসতে পারে, কাব্যরীতির কয়টা ভাগ থাকে। কাব্য হচ্ছে দুই ভাবে কাব্য লেখা যায়, একটা হচ্ছে পদ্য কাব্য আর একটা হচ্ছে গদ্য কাব্য। তো অনেকগুলা কবিতা আছে গদ্য ছন্দের কবিতা, যেমন হলো স্বাধীনতা তুমি, অজর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের, ঝাঁকড়া চুলের এই বাবরি ঝুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা, স্বাধীনতা তুমি, ষোড়শী মেয়ের অবাধ সাঁতার, এই টাইপের কবিতা আছে স্বাধীনতা তুমি। তো এটা কি, এটা কোনো ছন্দ নাই, এগুলো হচ্ছে গদ্য ছন্দ। তাহলে কাব্যগুলা দুই ধরনের হয়, একটা পদ্য ছন্দ, পদ্য কাব্য। তাহলে কাব্যরীতি হলো দুই ধরনের, একটা হলো পদ্য কাব্য আর একটা হচ্ছে গদ্য কাব্য। ওকে, তো আশা করি এটা বুঝছো। এখন মূল জিনিসটাই যে এখন আসবে সেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, যেগুলো এই যে আমরা এখন এগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এই যে আঞ্চলিক কথা, আঞ্চলিক ভাষা, কোন কোন অঞ্চলের মানুষ কি ভাষায় কথা বলে, এখান থেকে এমসিকিউ আসে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে, কোন কোন অঞ্চলের মানুষ কি কি ভাষায় কথা বলে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। এবং সাধু ভাষার বৈশিষ্ট্য কি, চলিত ভাষার বৈশিষ্ট্য কি, সেগুলা। তো আঞ্চলিক, দেখি কয় মিনিট হলো, 1 ঘন্টা হয়েছে, ব্যাপার না। আঞ্চলিক কথ্য রীতি, অঞ্চল ভেদে যে আলাদা আলাদা মানুষের ভাষা, এগুলাকে বলা হয় উপভাষা। অঞ্চল ভেদে মানে যত আঞ্চলিক ভাষা আছে এগুলা হচ্ছে সবগুলা কি ভাষা, উপভাষা। তার পরীক্ষা যদি প্রশ্ন আসে আঞ্চলিক ভাষাকে কি বলা, বা কি ভাষা বলা হয়, উপভাষা বলা হয়। বা অঞ্চল ভেদে উপভাষা কি হয়, আলাদা আলাদা হয়। যেমন চাঁপায় নবাবগঞ্জের ভাষা, নোয়াখালীর ভাষা, রংপুরের ভাষা ইত্যাদি। তো কি কি উপভাষা আছে বাংলাদেশে বা বাঙালি এরিয়াদের মধ্যে কি কি উপভাষা আছে? যেমন উপভাষা আছে বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এগুলা হচ্ছে উপভাষা। তাহলে এটা একটু বোঝায়, এটার জন্য একটু মানচিত্র আঁকলে ভালো হইতো। এইদিকে আঁকা, আচ্ছা ওইদিকে আঁকার চেষ্টা করি। যেমন আমি বাংলাদেশের মানচিত্র একটু আঁকি। বেশি বড় করে ফেলছে, আঁকবে না, ছোট করে আঁকতে হবে। এখানে যে আঁকলো না, যাই হোক, একটু জায়গা থাকলে ভালো হইতো, মানচিত্রটা আরো সুন্দর করে আঁকা যেত। এটা একটু বড় হইতো আর কি, যাই হোক, সরি, ভালো করে রাখতে পারলাম না, জায়গা নাই। ওকে, তাও যতটুকু আঁকা যায়। তাহলে এই যে বাঙালি, একটা উপভাষা বাঙালি, বাঙালিকে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। তো এটা হলো বাংলাদেশ, বাংলাদেশের মধ্যাঞ্চল হলো এটা, এবং হচ্ছে এই দিকটা হলো উত্তর, এটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা হলো দক্ষিণ দিক, এটা হলো দক্ষিণ দিক। তাহলে মোটামুটি এই অঞ্চলে বাংলাদেশের উত্তর অঞ্চল, এই যে মধ্যাঞ্চল এবং হলো দক্ষিণাঞ্চল, এই ভাষাটা হচ্ছে, এই অঞ্চলের ভাষাটা হচ্ছে কি, এই যে বাঙালি ভাষা, এটা হলো বাঙালি ভাষা। মধ্যাঞ্চল এবং হচ্ছে এই মধ্যাঞ্চল বলতে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, এটাও পূর্বে মধ্যাঞ্চলের মধ্যে, এই যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্বী, বাংলাদেশের পূর্ব, ত্রিপুরা এবং আসামের ভাষা। তাহলে বাংলাদেশের পূর্বে হচ্ছে সিলেট, তারপরে এই যে এদিকে এটা হলো ত্রিপুরা, এই দিক দিয়ে হলো আসাম, এই দিক দিয়ে হচ্ছে আসাম। তার মানে এই অঞ্চলের যে ভাষাটা, এই অঞ্চলের যে ভাষাটা, আঞ্চলিক ভাষাটা, এটাকে বলা হয় হচ্ছে পূর্বী ভাষা।
তাহলে পূর্বী ভাষা হচ্ছে এই যেটা বাংলাদেশের পূর্ব, ত্রিপুরা এবং আসাম এই দিক দিয়ে যে ভাষাটা, এটা হচ্ছে কি পূর্বী। এরপর হচ্ছে বরেন্দ্রী ভাষা। বরেন্দ্রী বাংলাদেশের উত্তর এবং হচ্ছে পশ্চিমাঞ্চল। তো এই বাংলাদেশের উত্তর পশ্চিমের অংশটা বরেন্দ্র বলা হয়। বাংলাদেশের এই যে রাজশাহী, চাপাই, এই যে যে দিক দিয়ে, এই দিক হলো উত্তর এবং পশ্চিম, এটা হচ্ছে কি বরেন্দ্রী। এবং হচ্ছে আচ্ছা, এটা হলো বরেন্দ্রী ভাষা। তার বাংলাদেশের উত্তর, এই যে উত্তরের দিকে, এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এই অঞ্চলটা হচ্ছে, এটা হলো বরেন্দ্রী, এটা হলো বরেন্দ্রী। তাহলে এটা হলো এই যে বরেন্দ্রী, যেটা এটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে কামরূপী, বিহারের পূর্ব, পশ্চিমবঙ্গের উত্তর, বাংলাদেশের রংপুর। এই যে বাংলাদেশ যে অঞ্চলটা আছে, এই যে এই অঞ্চলটা হচ্ছে, এই অঞ্চলটা হলো এই রাঢ়ী, এই কামরূপী, এই অঞ্চলটা হলো কামরূপী। আচ্ছা, আর রাঢ়ী হলো পশ্চিমবঙ্গ। তার এই যে এই দিক দিয়ে পশ্চিমবঙ্গটা, এই দিক দিয়ে এটা হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের যে ভাষা, টোটাল পশ্চিমবঙ্গের মূল ভাষাটাই হচ্ছে রাঢ়ী, পশ্চিমবঙ্গের মূল ভাষা। আর হচ্ছে ঝাড়খণ্ডী। তো পশ্চিমবঙ্গের এই পাশে হলো ঝাড়খণ্ড, তার মানে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম, মানে এটা তো বাংলাদেশের পশ্চিমে পশ্চিম, তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমে হচ্ছে এই যে পশ্চিম অঞ্চল, যেটা এটা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, আর ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, এই যে এটা হচ্ছে এই অঞ্চলটা, এটা হচ্ছে এই যে ঝাড়খণ্ডী ভাষা এটা। তো এটা হচ্ছে মোটামুটি এই যে আঞ্চলিক ভাষাগুলা। তো এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য আসবে, যে বাঙালি ভাষাটা এটা কোনটা, বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। পূর্বী ভাষা বাংলাদেশের সিলেট এবং হচ্ছে ওই যে হবিগঞ্জ, চুনারুঘাট, এগুলা এই দিক দিয়ে ত্রিপুরা, আসামের ভাষা, এটা হলো পূর্বী, মানে পূর্ব অঞ্চলের ভাষা। বরেন্দ্রী, বরেন্দ্র অঞ্চলের ভাষা, যেখানে রাজশাহী, চট্টগ্রাম, রাজশাহী, চাপাই, তারপর হচ্ছে ওই যে নওগাঁ, হ্যাঁ, জয়পুরহাট, এই দিক দিয়ে পশ্চিমবঙ্গের কিছু অংশ, এগুলো বরেন্দ্র। কামরূপী হলো বিহারের পূর্ব, পশ্চিমবঙ্গের উত্তর এবং বাংলাদেশের রংপুর, এই যে রংপুর এই অঞ্চল, যেটা এইদিকে বিহার আছে, এই পশ্চিমবঙ্গের উত্তর অংশ, এই অংশগুলো হচ্ছে কামরূপী। আর রাঢ়ী পশ্চিমবঙ্গের যে মূল উপভাষা। তাহলে বাঙালিদের বাংলাদেশে দেহ, এই যে বাঙালিদের বাংলাদেশের উপভাষা হলো বাঙালি, আর পশ্চিমবঙ্গ ওরা কিন্তু বাংলায় বলে, বাট ওটা কিন্তু বাঙালি না, ওটা হচ্ছে রাঢ়ী। এই জন্য পশ্চিমবঙ্গের ভাষা আমাদের একটা টান আছে, দাদা কেমন আছো, ভাত খেয়েছো, মানে এই টাইপের একটা টান। ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল আর ঝাড়খণ্ডের পূর্বাঞ্চল, এটা মিলে হচ্ছে ঝাড়খণ্ডী। ওকে, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়বা। আদর্শ কথ্যরীতি। আচ্ছা, আদর্শ কথ্যরীতি বললাম তো, আমাদের এই যে ভদ্য ভাষাটা আমি বুঝাইছি, আমরা যখন ভদ্য ভাষায় কথা বলি, বাঙালি জনগোষ্ঠী সার্বজনীন কথ্য ভাষা, সার্বজনীন কথ্য ভাষা, এটা হলো আদর্শ কথ্যরীতি। ওকে, নেক্সট হচ্ছে এই যে লেখ্য ভাষা, যেটা লেখ্য ভাষার এক প্রথম রূপ হচ্ছে কাব্যরীতি। এটাও আমরা বলছি কাব্যরীতি হলো দুই প্রকার, একটা হলো পদ্য কাব্যরীতি আর এটা হচ্ছে গদ্য কাব্যরীতি। সাধু ভাষা এবং চলিত ভাষার কিন্তু পার্থক্য, এটাও এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এরা আসে পরীক্ষার মধ্যে, অনেকগুলো বোর্ডের মধ্যে এটা আসতে দেখছি। তাহলে সাধু ভাষার রীতি, সাধুরীতি সবসময় দীর্ঘ হয়। সাধুরীতিতে দীর্ঘ হয় কি ক্রিয়াপদ, সাধুরীতিতে ক্রিয়াপদ দীর্ঘ হয়, যেমন করিতেছে, করিল, করিলে, করিলাম, এগুলা হচ্ছে কি যাইতেছেন, গিয়াছিলেন, মানে দীর্ঘ হবে। সাধু ভাষাতে ক্রিয়ারূপ কি হবে, দীর্ঘ। তাহলে স্বাধীনতার সাধুরীতিতে কি দীর্ঘ হয়, ক্রিয়ারূপ দীর্ঘ হয়। স্বাধীনতাতে এই সাধু ভাষাতে সর্বনাম পদে সবসময় হ বর্ণ যুক্ত হয়। তাহলে সাধু ভাষাতে সর্বনাম পদে কি বর্ণ যুক্ত হয়, হ বর্ণ যুক্ত হয়, যেমন তাহারা, ইহারা, তাহা, উহা, এরকম। এবং সাধু ভাষার যে অনুসর্গ, এটা অনুসর্গটা অনুসর্গ দীর্ঘ হয়, যেমন হইতে, চাইয়া, এগুলা। তাহলে সাধু ভাষাতে দীর্ঘ হবে, ক্রিয়ার রূপ, সর্বনাম, অনুসর্গ, এগুলো দীর্ঘ হবে। আর চলিত রীতিতে এগুলাই সংক্ষিপ্ত হবে, মানে ক্রিয়ারূপ সংক্ষিপ্ত হবে, সর্বনাম সংক্ষিপ্ত হবে, অনুসর্গ সংক্ষিপ্ত হবে। যেমন হচ্ছে চলিত বা প্রমিত, যেমন ক্রিয়ারূপ, এই যে করিতেছে ওটা হবে করছে, করিল এটা হবে করলো, করিলাম ওইটা হবে করলাম, মানে সংক্ষিপ্ত হচ্ছে। সর্বনাম তাহারা ওটা হচ্ছে তারা, ইহারা এটা হচ্ছে এরা, তাহা ওটা হচ্ছে তা, উহারা ওটা হচ্ছে উহা, বা ঠিক আছে, উহা, উহা, উহারা ওটা হচ্ছে ওরা। তার মানে এখানে সংক্ষিপ্ত হচ্ছে। অনুসর্গ, এই যে হইতে এটা হচ্ছে হতে, তারপরে চাইয়া এটা হচ্ছে চেয়ে, থাকিয়া ওটা হচ্ছে থেকে, এরকম। তার মানে সাধুরীতি এবং চলিত রীতির পার্থক্য হচ্ছে, সাধুরীতিতে দীর্ঘ হয়, কি দীর্ঘ হয়, ক্রিয়ারূপ দীর্ঘ হয়, সর্বনাম দীর্ঘ হয়, অনুসর্গ দীর্ঘ হয়। আর চলিত রীতিতে সংক্ষিপ্ত হয়,
কি সংক্ষিপ্ত হয়? ক্রিয়ারূপ সংক্ষিপ্ত হয়, সর্বনাম সংক্ষিপ্ত হয়, অনুসর্গ সংক্ষিপ্ত হয়। ওকে, নেক্সট তৃতীয় পরিচ্ছেদে এই যে সাধু এবং চলিতের মধ্যে, সাধুর মধ্যে কিছু বেসিক জিনিস আছে। সাধু ভাষাতে সাধারণত তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হয়। সাধু ভাষাতে তৎসম এবং সংস্কৃত শব্দ প্রাধান্য পায়, আর চলিত ভাষাতে তদ্ভব শব্দ প্রাধান্য পায়। তো ওই সংস্কৃত বা এই তৎসম বা সংস্কৃত শব্দ কোনগুলা বা তদ্ভব শব্দ কোনগুলা? সাধারণত যেগুলা দেখবা মূর্ধন্যর ব্যবহার রয়েছে, মূর্ধন্য থাকে, মূর্ধন্য স থাকে, হ্যাঁ, দীর্ঘইকার থাকে, এটা এই শব্দগুলা সাধারণত সাধু শব্দ। যেমন চন্দ্র, চন্দ্র এটা মূর্ধন্য হইতো আর কি। চন্দ্র তৎসম বা সংস্কৃত শব্দ, সাধুতে ব্যবহার করা হবে। কিন্তু সাধু ভাষাতে চাঁদ আমি ব্যবহার করতে পারবো না, এটা তদ্ভব শব্দ। তাহলে সাধু ভাষায় লিখলে চন্দ্র লিখতে হবে, আর যখন চলিত ভাষায় লিখবো তখন বা প্রমিত লিখবো তখন চাঁদ লিখতে হবে। তাহলে চন্দ্র তৎসম সাধু, আর তদ্ভব হলো, চন্দ্রের তদ্ভব হচ্ছে চাঁদ। বৎসর বছর, হস্ত হাত। আবার দেখো অনেক সময় উল্টাপাল্টা লাগে। এই যে তুলো, নিচের কোনটি সাধু ভাষার শব্দ? তুমি তুলো দিয়ে দিবা, মুজো দিয়ে দিবা, পুজো দিয়ে দিবা, কিন্তু এটা একটু উল্টা। এগুলাতেই হলো প্রমিততে চলে, তুলো, মুজো, পুজো। বাট এগুলা সাধুরূপ হচ্ছে তুলা, মোজা, পূজা। এটা উল্টাপাল্টা করা যাবে না। এটা কিন্তু অনেকটা দেখতে এটাই চলিতর মতো মনে হয়, এটা সাধুর মতো মনে হয়, আসলে ওগুলোই সাধু আর এটা চলিত। তাইলে তুলোর সাধুরূপ হচ্ছে তুলা, মুজোর সাধুরূপ হচ্ছে মুজা, পুজোর সাধুরূপ হচ্ছে পূজা। দেখতে এটাকে সাধু মতো মনে হইলেও বাট ওইটাই হলো সাধু, আর এটা প্রমিত বা চলিত। আচ্ছা, সাধুতে আমরা এটা লেখলে তখন ভুল হবে। বাংলা লেখ্য ভাষার আদি নিদর্শন, ওই যে আমরা বলছি বাংলা লেখার ভাষা, সর্বপ্রথম যে গ্রন্থ বাংলাতে লেখা হয়েছিল সেটার নাম হলো চর্যাপদ, যেটা রচনাকাল প্রায় 1000 বছর পূর্বে সেটা রচনা করা হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে বাঙালি শিশুর মাতৃভাষা। বাঙালি শিশুর মাতৃভাষাটা কি? এটা শুধু বাঙালি শিশু মাতৃভাষা না, প্রত্যেকটা শিশুর মূল মাতৃভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা। পরীক্ষার মধ্যে আসবে। তাহলে শিশুর মাতৃভাষা মানে বাংলা ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষা হবে। তাহলে শিশুর মাতৃভাষা, বাঙালি শিশু মাতৃভাষা বাংলা না, বাঙালি শিশু মাতৃভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। তার মানে সেই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাটা শিখে। তাহলে বাঙালি শিশুর মাতৃভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। বাঙালি শিশুর দ্বিতীয় ভাষা কি? দ্বিতীয় ভাষা হচ্ছে আদর্শ কথ্য ভাষা বা প্রমিত ভাষা। যেটা কিভাবে শিখে? সে হচ্ছে পাঠ্য বই পড়ে পড়ে শিখে। বই পড়ে পড়ে স্কুলে যায় যে ভাষাটা শিখে সেটা হলো আদর্শ কথ্য বা প্রমিত। এটা হচ্ছে শিশুর দ্বিতীয় ভাষা। তার মানে আমি যে ভাষায় কথা বলতেছি এটা হচ্ছে আমার দ্বিতীয় ভাষায় কথা বলতেছি। আমার প্রথম ভাষা হচ্ছে আমার জামালপুরের আঞ্চলিক ভাষা। ওকে, মোটামুটি শেষ। নেক্সট হচ্ছে আমরা এমসিকিউ সলিউশন করব। আমি কথা দিতেছি এই এমসিকিউ সলিউশন মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ তোমরা সব পারবে ইনশাল্লাহ। যা পড়ানো হয়েছে তা থেকে এগুলো সব কমন পড়বে ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেন যেভাবে করুক তুমি এই টপিকগুলা থেকে অবশ্যই 100% কমন পাবে। এই টপিকগুলা থেকে 100% কমন পাবা। তোমার এখন কাজ হচ্ছে এই টপিকগুলাকে ঠাডা মুখস্থ করা। কি করা? একেবারে সুন্দরভাবে ঠাডা মুখস্থ করা। বহু নির্বাচনীতে যাবো আমরা। ওকে, নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য নয়? তা আমরা ভাষা পরিবারের সদস্য দেখছি, আফ্রিকীয় ভাষা পরিবারের সদস্য, দ্রাবিড়ীয় ভাষা পরিবারের সদস্য, সেমিও হিমীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে ভাষা পরিবারের সদস্য নয় কোনটা? এশীয়। তাহলে সঠিক উত্তর কি? ওগুলাতে ঠিক দিচ্ছি, আসলে সঠিক উত্তর এশীয়। কারণ এশীয় কি না ভাষা পরিবারের সদস্য নয়। অস্ট্রো এশীয় আছে, বাট এশীয় কি না কোনো ভাষা পরিবারের সদস্য নয়। এটা আবার বলবো যে সবগুলা ঠিক একটা ভুল না। তাহলে নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য নয়? এই যে পরিবার নয় কোনটা, ভাষা পরিবার নয় কোনটা? এশীয়। নেক্সট, ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? ভাষা ব্যবহারের প্রধান, শোনো, ভাষা যে আমরা ব্যবহার করি এটা মূল কারণ কি? শব্দের অর্থ প্রকাশ করা না, এটা মূল কারণ না। ভাষাকে শ্রুতিমধুর করা, এটাও মূল কারণ না। শব্দের অর্থ বৈচিত্র্য সৃষ্টি করা না, এটাও না। মনের ভাব প্রকাশ করা, জি, এটাই ভাষা প্রকাশের মূল উদ্দেশ্য, মনের ভাব প্রকাশ করা। যে কোনোভাবে হোক মনের ভাব প্রকাশ করতে হবে। কিন্তু একটা বিশেষ জায়গায় মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে না, ঠিক আছে? কত যে ভয়, এই সেই অনেক কিছু কাজ করে। রবীন্দ্রনাথ একটা কথা বলছে, দেখো তুমি একটা কথা বলো, আমি একটা কথা বলবো, কত বিশ্রী লাগবো, বাট কবি রবীন্দ্রনাথ নজরুল এরাজে বলি এত মজা লাগে। দেখো রবীন্দ্রনাথের কথাটা, সহজ কথা বলতে আমায় কহ যে,
সহজ কথা যায় না বলা সহজে। বাহ, যারা হচ্ছে স্পেশাল মানুষকে তুমি কথা বলতে পারতেছো না, তা তোমার মানে এটা তোমরা তো 9-10-এ, এখন তো এগুলো করা যাবে না। বাট তুমি যখন বড় হবা, একটা মেয়েকে তোমার ভালো লাগছে, বা একটা মেয়ের একটা ভালো ছেলেকে, এটা হাদিসের মধ্যেও আছে। ইসলামী বিধান কি, কোনো ছেলের যদি কোনো মেয়েকে ভালো লাগে, সে যদি ওই ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে সে আগে নিজেকে যাচ করবে। 4টা বৈশিষ্ট্য আছে, যে আর্থিকভাবে দুইটা পরিবার সমানভাবে সমান কিনা, একই শ্রেণীর কিনা, দুইটা পরিবারের শিক্ষাগত লেভেল একই কিনা, হ্যাঁ, তারপরে ওই একটা ছেলে যদি হয় বা মেয়ে, তাদের চরিত্র কীরকম, পরিবারটার মানুষগুলোর চরিত্র কীরকম, তারা ধার্মিক কিনা, এই বিষয়গুলো দেখে, এরকম 4টা বিষয় দেখে ওই বিবাহ করা। তো ইসলামী বিধান হলে একজন একজনকে ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক, মানুষ আল্লাহ তাআলা হৃদয়ের মধ্যে এটা দিছে, তো এটা অবৈধ না, এটা না জায়েজ কিছু না, ভালো লাগতেই পারে। বাট ইসলামী বিধান হলো যখন কোনো ছেলে কাউকে ভালো লাগছে, তখন এই 4টা বিষয় দেখবে, সব কিছুতে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, তার মানে মেয়েটাকে বিয়ে করা যায়। তখন সে কি করবে, সে তার বাবার মাধ্যমে হোক, যে কারোর মাধ্যমে হোক, সে ওই মেয়েটাকে যে বিয়ের প্রস্তাব দিবে তার মেয়ের বাবাকে বা মেয়ের পরিবারের মেয়ের যে মানে গার্ডিয়ান যারা আছে তাদের প্রস্তাব দিবে, এবং তারা যদি রাজি হয় বিয়ে হবে। এটা হলো ইসলামী বিধান। তো আমরা কি করি, ফ্যামিলি ব্যালেন্সই না, আমার বাপে এই মেয়ে মেনেই নিবে না, বাট প্রেম করে বয়ে রয়েছি, এটা হলো। আর এই প্রেম করতেছে, এটা তো অবৈধ হয়ে গেল, এটা তো না জায়েজ হলো, হারাম কাজ হলো, দরকার নাই। তো এরকম জাস্ট একটা মেয়েকে তোমার ভালো লাগছে, তুমি বলবা যে তুমি যদি আমাকে, আমার প্রতি যদি সন্তুষ্ট থাকো, তা আমি বিয়ের প্রস্তাব পাঠাম। মেয়ে যদি এখন বলে, হ্যাঁ তুমি এই কথাটাই বলতে পারতেছ না যে বিয়ের প্রস্তাব দিন, তখন তুমি যা জাস্ট বলো যে সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজ। তাহলে সে বুঝে নিবে আসলে কি বলতে চাইতেছে। ওকে, তাহলে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটা? ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা। যে কোনোভাবে হোক মনের ভাব প্রকাশ করে দিলাম। এদিকে আসো, না আসো না, যাও, ইশারা দিয়ে দিলাম, এগুলোও ভাষা। তো মনের ভাব প্রকাশ করতে পারলেই সেটা ভাষা। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এটা তো পারবা। নিচের কোনটা থেকে বাংলা ভাষার জন্ম? তা আমরা বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত ভাষা, তার মানে এটাই সঠিক, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। দ্রাবিড়ীয়, সংস্কৃত, কেন্তম এগুলা থেকে বাংলা ভাষার জন্ম হয় নাই, বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। নেক্সট কোশ্চেনে যাই। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? আনুমানিক 1000 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা আদি নিদর্শন যেটা চর্যাপদ, চর্যাপদের মাধ্যমে বাংলা ভাষাটা মূলত, চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন, যেটা 1000 বছর আগে লেখা হয়েছিল। আচ্ছা, এরপর বাংলা ভাষার নিকটতম আত্মীয়। বাংলা ভাষার নিকট, এটা কিন্তু বারবার পড়াইছি, বলছি যে এটা ইম্পর্টেন্ট। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি? অহমিয়া এবং ওড়িয়া। তার মানে দেখো, এই যে আমরা যে এগুলা কিন্তু বোর্ড কোশ্চেন, এই দেখো এগুলা কিন্তু শেষে এইদিকে কিন্তু বোর্ড কোশ্চেন লেখা আছে, আমাদের লেকচার থেকে কিন্তু সব আছে। বাট কোশ্চেন যেভাবে, যেহেতু আমরা আমাদের লেকচারটা এমনভাবে সাজানো হয়েছে, বইয়ের সব তথ্য আছে, তোমার নিশ্চিন্তে তুমি শুধু পিডিএফটা তুমি মুখস্থ করে ফেলো। আল্লাহর রহমতগুলো একবার 100% কমন সব কিছু। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এটাও বলছিলাম। বাংলা নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া, আর বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কার? সংস্কৃত। কারণ সংস্কৃতের অনেকগুলা শব্দ বাংলা ভাষায় চলে আসছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে সংস্কৃত ভাষার। নেক্সট হচ্ছে ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়? আঞ্চলিক ভাষাকে কি নামে আখ্যায়িত করা হয়? উপভাষা। প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা ভাষাকে কি ভাষা বলা হয়? উপভাষা বলা হয়। নেক্সট হচ্ছে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? এটা কি বলতে হবে? এটা আমরা বলছিলাম, ব্রাহ্মী লিপি থেকে আসছে কুটিল লিপি, কুটিল লিপি থেকে আসছে বাংলা লিপি। তাহলে আমরা বলছিলাম যদি ব্রাহ্মী কুটিল দুটোই হবে থাকে, তাহলে কুটিল হবে। যদি কুটিল না থাকে তাহলে ব্রাহ্মী হবে। বাট এখানে কি আছে? ব্রাহ্মীও আছে, কুটিলও আছে, অতএব এখানে কি হবে? কুটিল হবে। ওকে, নেক্সট হচ্ছে মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? তো মানুষ আস্তে আস্তে মুখের কথা বলতে শিখছে, এই করতে করতে ভাষা বলতে শিখছে, সেগুলো মানে আমাদের ভাষাবিদরা এগুলো এইভাবে বলছে। আসলে বিষয়টা এরকম না। কারণ সৃষ্টির প্রথম যে মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা হচ্ছে, আদম আলাইহিস সালাম নবী ছিলেন এবং তার উপর কিতাব নাজিল হয়েছে। তো 10টা সহিফা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে তার সাথে কথা বলছেন। অতএব সৃষ্টির প্রথম থেকেই ভাষা আসছে, সৃষ্টির প্রথম থেকেই লিখিত রূপ আসছে।
ঠিক আছে? তো এগুলা কি হয়েছে, সৃষ্টির প্রথমে আদম আলাইহিস সালাম একটা ভাষা আসছে, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাই সঠিক। একটা ভাষা আদম আলাইহিস সালাম সন্তানাদি হয়েছে, বিভিন্ন জায়গায় সেট হয়েছে, ওইভাবে আরেকটা ভাষা বিবর্তিত হয়ে 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 বিভিন্ন ধরনের ভাষার সৃষ্টি হয়েছে। বাট মানুষ আস্তে আস্তে কিছুই জানতো না, এই করতো, সাল বাকল পড়তো, পয়রা পয়রা আস্তে আস্তে আগুন জ্বালানো শিখছে, এই করছে সেই করছে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কারণ এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। সৃষ্টির প্রথম যে রাসূল, উনি কি অলঙ্গ থাকবে? না, কাপড় পরিহিত ছিলেন, তারা সেই লজ্জাস্থান সেইভাবে গাছের বাগল টাকল দিয়ে যেমনি এমনি হোক তারা লজ্জাস্থান ঠেকছে, কারণ সৃষ্টির প্রথম মানুষ হলো আদবযুক্ত রাসূল, ঠিক আছে, নবী, তিনি একজন নবী ছিলেন। অতএব এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে রাখা যাবে না। মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? মুখের ভাষা মানুষ আস্তে আস্তে কি করছে, লেখার কাজে ব্যবহার করছে এবং ছাপার কাজে ব্যবহার করছে। প্রথমে হাতে লেখছে, হাতে লেখা লেখা পত্রিকা এগুলা করছে, কবিতা লিখছে, বাট এরপরে ছাপা যন্ত্র আবিষ্কার হয়েছে, পরে ছাপা কাজে ব্যবহার করা হয়েছে। তাহলে মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? লেখার কাজে এবং ছাপার কাজে। এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রথম এই যে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করছে কে? এখানে দেখো, যদি হচ্ছে উইলিয়াম ক্যারি থাকতো তাহলে উইলিয়াম ক্যারি হইতো, বাট উইলিয়াম ক্যারি কিন্তু এখানে নাই। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছে তাহলে রাজা রামমোহন রায় উত্তর। ওকে, উইলিয়াম ক্যারি থাকলে উইলিয়াম ক্যারি হতো, বাট উইলিয়াম ক্যারি নাই, এখানে রামমোহন রায়। কত সালে? 1833 সালে। আর উইলিয়াম ক্যারি রচনা করছিল 1801 সালে। নেক্সট হচ্ছে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? তাহলে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান বলে সেটা হচ্ছে ধ্বনি, কারণ একটা ধ্বনি দিয়েও ভাষা প্রকাশ করা যায়। এরপর হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি প্রত্যয় কারক, এগুলা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনিটা বলছিলাম, কোন তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা এটা ভালো করে একটু পড়বা। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? আচ্ছা, নিচের কোনটি? সর্বনাম এটা শব্দতত্ত্ব, কারক শব্দতত্ত্ব, বিপরীত শব্দ এটা অর্থতত্ত্ব। এই যে বাকযন্ত্র তোমরা এই স্লাইডের উপরে দেখো, প্রথমে দেখো যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাকযন্ত্র আছে। ওকে, তাহলে এটা হচ্ছে বাকযন্ত্র। এরপর হচ্ছে বাগধারা নিয়ে আলোচনা করা হয়। বাগধারা কি? ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ, অর্থটা হঠাৎ ধ্বনি হওয়া, অর্থ বোঝাচ্ছে এখানে, তার মানে এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা নিয়ে আলোচনা করে কি? অর্থতত্ত্বে। তাহলে অর্থতত্ত্ব যেখানে অর্থ নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, এগুলো তো ব্যাখ্যা বারবার দিছি। ওকে, নেক্সট হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? তাহলে দেখো, এখানে যদি 1801 হইতো তাহলে 1801 এখানে হইতো, 1801 এখানে নাই। বাংলা ভাষায় রচিত ব্যাকরণ উইলিয়াম ক্যারির, বাট উইলিয়াম ক্যারি এখানে নাই, এই জন্য কি হবে? 1831, এটা রাজা রামমোহন রায়টাই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ দি বেঙ্গল না, এ বাংলা ভাষা তাহলে গৌড়ীয় ব্যাকরণ। শোনো, ওই উইলিয়াম ক্যারির যেটা ছিল ওইটা ছিল বেঙ্গলি। এখানে যদি বেঙ্গলি হইতো, একটা রস্যইকার বা দীর্ঘইকার থাকতো, তাও হচ্ছে, যদিও এটা বেঙ্গল ইংরেজি শব্দ, সরাসরি বাংলা না, ইংরেজি শব্দের ক্ষেত্রে রস্যইকার দিতে হবে। বেঙ্গলি থাকলে তাইলে এটা উইলিয়াম ক্যারির বেঙ্গলি হইতো, বাট এটা তো আর বেঙ্গলি নয়, বেঙ্গল আছে। বেঙ্গল যেটা ওইটা হলো ওইটা ইংরেজি ভাষায় রচনা করা হয়েছিল। তাহলে প্রথম গৌড়ীয় ব্যাকরণ রামমোহন রায়ের, এটাই হলো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। বাট এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যদি হইতো তাইলে কিন্তু এটা কিন্তু তখন ওইটা হইতো, উইলিয়াম ক্যারিরটা। নেক্সট হচ্ছে বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? এটা বলছি, বাংলা কাব্যরীতি হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদ্য কাব্য আর একটা হচ্ছে গদ্য কাব্য, 2 ভাগে বিভক্ত। নেক্সট হচ্ছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য, উপভাষা, প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা ভাষাকে উপভাষা বলা হয়, আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়। পশ্চিমবঙ্গের কোন উপভাষায় কথা বলে? পশ্চিমবঙ্গে একটু বলছিলাম, পশ্চিমবঙ্গের আমরা বাঙালিরা হচ্ছে মধ্য এবং দক্ষিণ, মধ্য বাংলা, বাংলাদেশের মধ্যভাগ এবং দক্ষিণ ভাগ হচ্ছে বাঙালি উপভাষায় কথা বলে। আর পশ্চিমবঙ্গের আমরা কি বলছিলাম? রাঢ়ী ভাষায় কথা বলে, রাঢ়ী। তার মানে ওরা কিন্তু একেবারে বাঙালিতে কথা বলে না, ওরা রাঢ়ী ভাষায় কথা বলে। আচ্ছা, এরপরে হচ্ছে চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কত? আচ্ছা,
এটা চলিত রীতি ছিল, এতদিন আমরা চলিত রীতি পড়ছি, বাট নতুন 21 শতকে 2000 সালের পরে যায় ওটার নাম করা হয়েছে প্রমিত রীতি। ওই যে প্রমিত বাংলা, যেটা প্রমিত রীতি চালু হয়েছে, তাহলে সেটা হচ্ছে 21 শতকের সূচনায় 2000 সালে। মূলত এটা হয়েছে 1990 সালে, বাট এটা আস্তে আস্তে 2000 সালে যা পরে, এই জন্য এটাকে 21 শতকই বলে আর কি। 21 শতকের শুরুর দিকে এটা হয়েছে। চলিত রীতির নাম প্রমিত রীতি করা হয়েছে কত সালে? 21 শতকে। 21 শতকের সূচনায়, মানে 2000 সালের পরে। এরপর হচ্ছে সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সাধুরীতির সর্বনামের মধ্যে ওই যে বলছিলাম, সাধুনীতির সর্বনামে হকার যুক্ত হয়, তাহারা, ইহারা, উহারা, এই যে সর্বনাম পদ তাহারা, উহারা, এটা হ যুক্ত হইতেছে। তার মানে কোন বর্ণটা যুক্ত হয়? হ বর্ণ যুক্ত হয় সাধুরীতির সর্বনামে। তাহারা, ইহারা, উহারা, হ্যাঁ, হ বর্ণ যুক্ত হচ্ছে। এরপর হচ্ছে কোন শতকের সূচনার নাগাদ চলিত রীতির নাম প্রমিত রীতি? এটা তো আসছিল, এটা হলো 21 শতকে চলিত রীতির নাম হচ্ছে প্রমিত রীতি করা হয় হলো 21 শতক। আচ্ছা, কোনটি বাকযন্ত্র? বাকযন্ত্র কোনটা? শব্দ উচ্চারণের জন্য কোনটা ব্যবহার করা হয়? কান দিয়ে শব্দ উচ্চারণ করে না, গলা দিয়ে। আমরা এটা কিন্তু বললাম গলনালী হইলে এটা বাকযন্ত্র হতো, বাট এটা গলা। আমরা কিন্তু বলছিলাম যে গলা না কিন্তু। এবং হলে মাথা দিয়ে শব্দ উচ্চারণ না, নাক শব্দের সাথে নাক, ঠিক আছে, নাক দিয়ে নাক দিয়ে শব্দ ঠিক মতো উচ্চারণ করা যাচ্ছে না, নাক ছাড়া। তারপরে ইটস এ পার্ট অফ বাকযন্ত্র, বুঝতে পারছো? আচ্ছা, নাক কোনটি বাকযন্ত্র? নাক। বাহ, শেষ করে ফেলছি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি যে এই যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, বিশেষ করে প্রথম যে আমি স্লাইড যেগুলো বানাইছি ক্লাসের, এরপরে এমসিকিউ, এগুলো যদি তুমি বুঝে পড়ো, একবার বারোটা যদি মুখস্থ করে ফেলো, ইনশাআল্লাহ আল্লাহ যদি সবগুলো প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবো। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমার কোনো কাজ নেই, আমি জাস্ট তোমাকে যেগুলো ক্লাস করবো জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়বা, 2-1 রিডিং পড়বা, বা ওই স্লাইড যেটা না একেবারে কিচ্ছু না বুঝলে এগুলো মুখস্থ করে ফেলবা, শেষ কাহিনী। ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্যদিন এই পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। সো তোমরা তো হচ্ছে আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার, যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসি 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট, মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRPP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো দেখে তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসএসসি 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের এসএসসি 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। এসএসসি 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে।
এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলা করাই দিছে এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। সেই 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপর এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায় এবং রেকর্ডেডগুলোর প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলাতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলোর নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790-এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100% যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।